আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে। প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে আমাদের আজকের টপিক হচ্ছে অণুজীব এবং তোমাদের সাথে আমি ডক্টর রেজওয়ান। তোমরা জানো, বিভিন্ন ভর্তি পরীক্ষাতে অণুজীব চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ভর্তি পরীক্ষায়, সেটা মেডিকেলে ভর্তি পরীক্ষা হোক, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক, জিএসটি হোক, অথবা কৃষি গুচ্ছ হোক, যে কোনো ভর্তি পরীক্ষায় অণুজীব চ্যাপ্টার থেকে নিয়মিত প্রশ্ন আসে। এই জন্য এই চ্যাপ্টারটুকু আমাদের খুব ভালো মতো পড়া থাকতে হবে, এবং এই চ্যাপ্টারের যতগুলো প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোর ব্যাপারে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা খুবই জরুরি। আমাদের কনসেপ্ট যত ভালো থাকবে, ভর্তি পরীক্ষায় আমরা তত ভালো অ্যান্সার করতে পারবো এই চ্যাপ্টার থেকে। আমাদের যে আজকের যে চ্যাপ্টার অনুজীব, এটা কিন্তু তোমাদের এইচএসসি শর্ট সিলেবাসেও ছিল। তো আশা করা যায় যে তোমরা এই চ্যাপ্টারটুকু ভালোভাবেই পড়েছো। তারপরে অনেক সময় আমাদের কিছু গ্যাপ থাকে, সেই গ্যাপগুলো এবং প্রশ্নগুলো কিভাবে আসে সেই ভিত্তিক আমরা আজকে আলোচনা করব এবং আমাদের কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করব। তাহলে তো আমরা যদি খেয়াল করে দেখি যে এই অণুজীব চ্যাপ্টারের মধ্যে দেখো কি কি টপিক গুলো আছে যেখান থেকে নিয়মিত প্রশ্ন আসে। তার মধ্যে একটা হচ্ছে যে ভাইরাস ও এর গঠন এবং প্রকারভেদ, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, ভাইরাস জনিত রোগসমূহ, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া। এই টপিক গুলো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, যেখান থেকে নিয়মিত ভিত্তিতে প্রশ্ন আসে। তো আজকে আমরা অণুজীবের ফার্স্ট পার্ট অর্থাৎ ভাইরাস নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের এই লেকচারে আমরা মূলত ভাইরাস এবং এর গঠন এবং ভাইরাসের যে প্রকারভেদ এটা নিয়ে আলোচনা করব। তোমরা যদি কোশ্চেনটুকু অ্যানালাইসিস করো তাহলে খেয়াল করে দেখবে এখানে কেমন প্রশ্ন এসেছে। দেখো, ভাইরাস থেকে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে জিএসটি এগ্রি গুচ্ছ সবগুলোতে, রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু করে সব ভর্তি পরীক্ষাতে নিয়মিত ভিত্তিতে এটা এখান থেকে কোশ্চেন আসে। রিটেন থেকে এই লেকচারের আজকে যে টপিক, এখান থেকে অনেক সময় প্রশ্ন সাধারণত আসে না, বাট তারপরেও ভবিষ্যতে আসবে না এরকম কোনো কথাও বলা যায় না। তো চলো আমরা হচ্ছে কি আমাদের পড়াশোনা শুরু করা যাক। তাহলে প্রথমেই চলে আসতেছে যে ভাইরাস কি জিনিস। ভাইরাস, যে আমরা ভাইরাস নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি, সেই ভাইরাসটা আসলে কি ছিল, কিভাবে এর হচ্ছে এর নামকরণ করা হলো, কে কে এই ভাইরাসের আবিষ্কারে হচ্ছে কি অবদান রেখেছে, এরকম অনেকগুলো তথ্য নিয়ে হচ্ছে যে কিছু একদম ফার্স্ট পার্ট নিয়ে আমরা আলোচনা করতে পারি। তাইলে ভাইরাস হচ্ছে কি, আসলে দেখা গেল কি যে ভাইরাস একটা ল্যাটিন শব্দ যার অর্থ বলা হয়েছে বিষ। তো বিজ্ঞানীরা দেখলেন যে কোনো একটা অণুজীব যেটা মানুষের রোগ সৃষ্টি করছে, কিন্তু সেটা দেখতে কি ভাইরাসের থেকেও ছোট আকৃতির, অর্থাৎ এটা নর্মাল মাইক্রোস্কোপে দেখা যায় না। এবং এটা হচ্ছে যে কোষ বলতে যেও তারা আবার হচ্ছে গিয়ে এটাকে কোষ বলতেও পারছেন না। এরকম একটা স্ট্রাকচার, মানে জড় পদার্থের মতো আচরণ করে, জীবের মতো আচরণ করে, তাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন তৈরি হলো। সেই কনফিউশন গুলাকে ক্লিয়ার করার জন্য বিভিন্ন বিজ্ঞানী কি করেছেন, স্টেপ বাই স্টেপ অবদান রেখেছেন। সেই বিজ্ঞানীদের নিয়ে হচ্ছে যে প্রথম আমাদের হচ্ছে যে কথাবার্তা, যে কোন বিজ্ঞানী কি কি অবদান রাখতে পেরেছেন। তো সর্বপ্রথম হচ্ছে গিয়ে বিজারিঙ্ক। বিজারিঙ্ক হচ্ছে গিয়ে ভাইরাস নামটা প্রবর্তন করেন। তিনি ভাইরাস নাম যেটা আছে, এই ভাইরাসের নাম প্রবর্তন করেন। এছাড়াও উনি কি করেছেন, টোবাকো মোজাইক যে ভাইরাসটা আছে তোমরা জানো, সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ যে ভাইরাসটা সেটা হচ্ছে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস যেটা টিএমভি, সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস আমরা বলতে পারি এটাকে। এই যে টোবাকো মোজাইক ভাইরাস, তো এই বিজারিং কি করেছে, যে টোবাকো মোজাইক ভাইরাসটাকে কি করেছে, সেপারেট করতে পেরেছিলেন। আর দিমিত্রি আইভানোভস্কি, তাকে বলা হয় ভাইরাসের আবিষ্কারক। একজন করেছেন ভাইরাসের আবিষ্কারক, ভাইরাস আবিষ্কারক বলা হয় আইভানোভস্কিকে। ভাইরাসের আবিষ্কারক বলা হয় আইভানোভস্কিকে। এবং 1892 সালে যখন দিমিত্রি আইভানোভস্কি হচ্ছে যে ভাইরাসটাকে আবিষ্কার করলেন, যে তিনি বললেন যে তামাক গাছের পাতাকে হচ্ছে যে রোগাক্রান্ত তামাক পাতাকে কেলাসিত করার পরেও দেখা যাচ্ছে এটার মধ্যে রোগ হচ্ছে, তার মানে তিনি বলতে পারলেন যে হচ্ছে যে
সরি ফিল্টার করার পরেও, তখন তিনি যে কথাটা বললেন যে এটা হচ্ছে যে এমন একটা উপাদান যেটা হচ্ছে যে ভাইরাসের থেকেও আলাদা, ছোট, যেটাকে ফিল্টার যোগ্য নয়, অর্থাৎ ফিল্টার করা যায় না, যার কারণে রোগটা আবার হচ্ছে। উনি এই কথাটা বলতে পেরেছিলেন, কিন্তু উনি যে এটা যে টোবাকো মোজাইক ভাইরাস, এই জিনিসটুকুকে কি করতে পারেন নাই, উনি প্রমাণ করতে পারেন নাই। যে অংশটুকু পরবর্তীতে কে প্রমাণ করেছিলেন, বিজারিং হচ্ছে কে প্রমাণ করেছিলেন, অর্থাৎ টিএমভি কে সর্বপ্রথম তিনি সেপারেট করতে পেরেছিলেন, টিএমভি কে সেপারেট করতে পেরেছিলেন, তাই তো? আচ্ছা, আর স্ট্যানলিকে বলা হয় কি, স্ট্যানলিকে বলা হয় ভাইরোলজির জনক। ভাইরোলজির জনক বলা হয় হচ্ছে কাকে, ভাইরোলজির জনক স্ট্যানলিকে। জনক বলা হয় বিজ্ঞানী স্ট্যানলিকে। ওকে, তাহলে ভাইরোলজি জিনিসটা কি, অর্থাৎ ভাইরাস নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই শাস্ত্রকে আমরা কি বলবো, ভাইরোলজি বলবো। ওকে, এছাড়া হচ্ছে যে আরো অনেকগুলো বিজ্ঞানী আছেন, যে একজন হচ্ছে কি ব্যাডেন এবং পিরি, শেফারম্যান এবং মরিস, দি হেরিলি ফেলিক্স এবং টোয়ার্ট। তো ব্যাডেন এবং পিরি কি করেছে, ভাইরাসের যে হচ্ছে কি রাসায়নিক গঠন, ভাইরাসের রাসায়নিক গঠন, অর্থাৎ রাসায়নিক গঠন নিয়ে তারা প্রমাণ করতে পেরেছিলেন। রাসায়নিক গঠনের মধ্যে কি কি আছে, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন, এই অংশটুকু নিয়ে তারা আলোচনা করতে পেরেছিলেন। নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, এই যে রাসায়নিক গঠন, এইটা সম্পর্কে তারা তাদের মতবাদটুকু দিয়েছিলেন। সেফারম্যান এবং মরিস কি করেছিলেন, তারা হচ্ছে যে সায়ানোফাস সেপারেট করতে পেরেছিলেন। আর কে রয়েছেন, আমাদের হচ্ছে কি দুজন বিজ্ঞানী রয়েছেন, দি হেরিলি ফেলিক্স এবং আরেকজন হচ্ছে যে বিজ্ঞানী হচ্ছে গিয়ে টোয়ার্ট। টোয়ার্ট কি করেছেন, টিটোফাস ভাইরাস যেটা আছে, এটাকে টিটোফাস, এই টিটোফাস ভাইরাসে আবিষ্কার করেছিলেন। এবং হচ্ছে যে এই দি হেরিলি ফেলিক্স হচ্ছে গিয়ে ব্যাকটেরিওফাজ নামকরণ করেছেন। টিটোফাসকে তারা ব্যাকটেরিওফাজ নামকরণ করেন। ওকে, তাহলে এর বাইরে হচ্ছে যে বিজ্ঞানী গ্যালো আছে, যিনি এইচআইভি কে আবিষ্কার করেছিলেন। এরকম অনেকজন বিজ্ঞানী আছেন, তারা হচ্ছে যে এই ভাইরাস নিয়ে হচ্ছে কি অনেক কথাবার্তা বলেছেন। তাহলে আমরা এখন আসলে চলে যাই আসলে ভাইরাস কি জিনিস। তাহলে ভাইরাসের সংজ্ঞা বলতে গেলে প্রথমে আমরা যেটা বলছিলাম যে হচ্ছে গিয়ে ভাইরাসকে কেউ, যেহেতু ভাইরাস কোষ না অর্থাৎ অকোষীয়, তাই কিছু সময় এটা জড় পদার্থ এবং কিছু সময় জীবের মতো আচরণ করে। এই জায়গাটুকুতেই সবার সব থেকে বেশি কনফিউশন তৈরি হয়ে গিয়েছে। এবং এই কনফিউশন থেকে পরবর্তীতে দেখা গেল যে আমরা যখন পড়াশোনা করি তখন আমরা বলি ভাইরাসের কিছু জড় বৈশিষ্ট্য এবং জীবের বৈশিষ্ট্যগুলোকে সেপারেট করে আলোচনা করতে হবে। তাহলে জড় বৈশিষ্ট্য কি কি ছিল, ফার্স্ট কথা যেটা আমরা বললাম যে ভাইরাস অকোষীয়, তাই তো? তারপরে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে ভাইরাস হচ্ছে যে আমরা নর্মাল মাইক্রোস্কোপে দেখতে পারবো না, অর্থাৎ হচ্ছে কি অতি আণুবীক্ষণিক, তাই তো? আল্ট্রা মাইক্রোস্কোপিক বলতে পারি। তাহলে ভাইরাস হচ্ছে গিয়ে অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক, খুবই গুরুত্বপূর্ণ দুইটা কথা, অর্থাৎ কোষই না, এই কথাটুকু ফার্স্টে মনে হতে হবে। তাহলে যদি কোষ না থাকে তাহলে কোষের অন্যান্য উপাদানগুলো কি থাকবে, কোনোদিনই থাকার সম্ভাবনা নাই। তাহলে সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এগুলা কোনোটা কিন্তু এখানে থাকবে না। ওকে, তারপরে খেয়াল করে দেখো আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে জীবকোষে আমরা জড় বৈশিষ্ট্য পড়তেছি, তাহলে জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজনন ক্ষম নয়। অর্থাৎ একটা জড় পদার্থ যেরকম তার সংখ্যা বৃদ্ধি করতে পারবে না, ঠিক একইভাবে জীবকোষ যদি না থাকে, কোনো পোষক দেহ না থাকে, ভাইরাসও কখনো তার কি সংখ্যা বৃদ্ধি করতে পারবে না বা স্বাধীনভাবে প্রজনন করতে পারবে না। এটা একটা হচ্ছে তার জড় বৈশিষ্ট্য। এছাড়া কি জিনিস দেখো, ব্যাকটেরিয়া রোধক ফিল্টার, এ ভাইরাসকে কি করা যায় না, ফিল্টার যোগ্য নয়। ওই যে আমরা হচ্ছে যে কি বললাম, যে বিজ্ঞানীকে বললাম না যে হচ্ছে যে আহ দিমিত্রি আইভানোভস্কি, উনি বললো যে হচ্ছে কি সে ফিল্টার করার চেষ্টা করছে, ফিল্টার করতে গিয়ে দেখা গেল কি তামাক পাতার হচ্ছে কি ভাইরাসকে ফিল্টার করা যাচ্ছে না। এই কথাটুকুই বলা হয়েছে যে হচ্ছে যে ব্যাকটেরিয়ার যে ফিল্টার, সেই ফিল্টারে ভাইরাসকে কখনোই ফিল্টার করা যাবে না বা আলাদা করা যাবে না। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ দেখো, ভাইরাসকে সব জড় পদার্থের মতো, অর্থাৎ কেমিস্ট্রিতে তোমরা যা যা পড়েছো সেগুলো করা যায়। অর্থাৎ ভাইরাসকে ক্যালাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, এটাকে ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে কি সাসপেনশন তৈরি করা যায় এবং তলানীকরণ করা যায়। এই শব্দগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, এখানকার যে কোনো একটা দেয়া যেতে পারে, ব্যাপন, তলানীকরণ, সাসপেনশন, সেন্ট্রিফিউজ, ক্যালাসিতকরণ, এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে। আর কি জিনিস, জীবকোষের বাইরে এটা সম্পূর্ণ কি থাকে, রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয় থাকে জীবকোষের বাইরে, এটাও মনে রাখতে হবে, জীবকোষের বাইরে এটা নিষ্ক্রিয়। এবং একটা লাইন প্রায় দেয়া থাকে, অনেক সময় হচ্ছে যে কি করতে বলা হয়, এটাকে এক্সপ্লেইন করতে বলা হয়, যেটাকে কি বলা হয়, বাধ্যতামূলক পরজীবী। এটাকে বাধ্যতামূলক পরজীবী বলা হয়। তাহলে বাধ্যতামূলক পরজীবী মানে অব্লিগেট প্যারাসাইট। ওকে, তাহলে অব্লিগেট প্যারাসাইট কথাটুকু মানে হচ্ছে যে পরজীবী কাকে বলে, যে
বেঁচে থাকার জন্য কি করতে হবে, তার একটা পোষক দেহ লাগবে, সেই পোষক দেহে বসবাস করবে, পোষক দেহ থেকে সে পুষ্টি সংগ্রহ করবে এবং বিনিময়ে পোষক দেহে কি করে তৈরি করবে, রোগ সৃষ্টি করবে। তাহলে পোষক দেহে যে রোগ সৃষ্টি করতেছে তাকে যখন আমরা পরজীবী বলছি, এবং তাকে আমরা কি বলবো, বাধ্যতামূলক, মানে হচ্ছে গিয়ে তার যদি কোনো পোষক দেহ না থাকে তাহলে তার কোনো কাজ করার ক্ষমতাই নেই। বেঁচে থাকার জন্য সব সময় তার একটা পোষক দেহ লাগবে, এই জন্য এটাকে বলা হয় কি, বাধ্যতামূলক পরজীবী। এই শব্দটাকে অনেক সময় কি করতে পারে, তোমাকে এক্সপ্লেইন করতে বলতে পারে, সো এটাকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এর কোনো প্রকার দৈহিক বৃদ্ধি নেই, মানে আকার আকৃতিতে এটা লম্বা হওয়া বা বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। তার কারণ কি, কারণ হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক আসলে বেসিক্যালি আমরা কি কাজে ব্যবহার করি, অ্যান্টিবায়োটিক ব্যবহার করি ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য। তাহলে ভাইরাসকে তো তুমি কখনোই অ্যান্টিবায়োটিক দিয়ে মারতে পারবে না। ভাইরাসকে মারার জন্য তোমার হাতে হয়তো অ্যান্টিভাইরাল থাকতে পারে, কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করলে কোনো লাভ হবে না। এই জন্য আমাদের যখন কোনো ভাইরাল অসুখ হবে, ভাইরাল ফিভার, ভাইরাল ফিভারে তুমি যদি অ্যান্টিবায়োটিক খাও, সারা দিন খেলেও কোনো কাজ করবে না। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে আমরা দেখলাম যে করোনার কারণে প্রচুর মানুষ মারা যাচ্ছিল। তো করোনায় যখন হচ্ছে গিয়ে প্রথম চিন্তা করা হলো যে অ্যান্টিবায়োটিক খেয়ে কি কাজ হবে কিনা, দেখা গেলো বেশিরভাগ ক্ষেত্রে কাজ হচ্ছিল না। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে ভাইরাসের জড় বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, কেননা এখান থেকে এমসিকিউ তে কি থাকে, অনেকগুলো করে কি অপশন দেয়া থাকে যে নিচের কোনটা ভাইরাসের বৈশিষ্ট্য নয় বা ভাইরাসের বৈশিষ্ট্য। এই লাইনগুলো আমাদের সবগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে ভাইরাস তো হচ্ছে গিয়ে এতক্ষণ বললাম যে ভাইরাস জড় পদার্থ। একটু পরে দেখা গেল কি যে ভাইরাসের আবার কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে, অর্থাৎ জীবের মতো আচরণ করতে পারে, লিভিং সাবস্টেন্স হিসেবে কাজ করতে পারে। তাহলে লিভিং সাবস্টেন্স বা জীবীয় বৈশিষ্ট্য কি কি, ওই যে পোষক দেহ যদি দিয়ে দাও, তাহলে পোষক দেহের মধ্যে তো কি একটা জীব যেভাবে সংখ্যা বৃদ্ধি করতে পারে, তাহলে পোষক দেহের ভিতরে সে সেই একইভাবে কি করতে পারবে, সংখ্যা বৃদ্ধি করতে পারবে। ভাইরাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার কি বিভিন্ন ধরনের মিউটেশন হচ্ছে, অর্থাৎ পরিব্যাপ্তি হচ্ছে। মিউটেশন হওয়ার পর পরই দেখা যাচ্ছে ভাইরাস বিভিন্ন ধরনের প্রকরণ বা ভ্যারিয়েশন তৈরি করতে পারছে, ভাইরাসের মধ্যে জেনেটিক রিকম্বিনেশন তৈরি হচ্ছে। এই যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ দেখা যাচ্ছে যে আহ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই ভাইরাসটুকু থেকে পরবর্তীতে কি কি ভাইরাস তৈরি হচ্ছে, দেখা গেল যে H1N1 তৈরি হচ্ছে, H5N1 তৈরি হচ্ছে। এই যে আলাদা আলাদা ভ্যারিয়েশন গুলা, সার্স করোনা ভাইরাস থেকে SARS-CoV-2, তার আগে হচ্ছে কি কি ছিল, মিডল ইস্ট রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, মার্স ভাইরাস। তো এই যে সার্স মার্স একটার পর একটা আসতেছে, এগুলো কি হচ্ছে, তাদের নতুন নতুন স্ট্রেইন বা ভ্যারিয়েশন তৈরি করে করে কি করতেছে, মানুষে আক্রমণ করছে বা মানব দেহে বা পশু পাখিতে রোগ সৃষ্টি করছে। এই যে তাদের একটা ইউনিক ক্যারেক্টার, তারা নতুন নতুন প্যাটার্ন বা ভ্যারিয়েশন তৈরি করতেছে, জেনেটিক রিকম্বিনেশন তৈরি করতেছে। তোমরা দেখো কোভিড এর টাইমে আমরা বললাম যে হচ্ছে গিয়ে কি ডেল্টা ভ্যারিয়েন্ট, তারপর হচ্ছে যে অমিক্রন, তাই না? তাহলে এই যে এরকম বিভিন্ন ভ্যারিয়েন্ট যেগুলো আমরা বলতেছিলাম করোনা ভাইরাসের ক্ষেত্রে, এই যে ইউনিক বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু জীবের মধ্যে পাওয়া যাবে, কোনো জড় পদার্থে পাওয়া যাবে না। তো ভাইরাসের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যগুলা আমরা দেখতে পেয়েছি, যার কারণে ভাইরাসকে কি বলা হলো, যে ভাইরাস একটা জীব হিসেবেও কাজ করতে পারে। তাহলে দেখো যে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য কি কি, পোষক কোষের অভ্যন্তরে মানে পোষক দেহ থাকলে এটা সংখ্যা বৃদ্ধি করতে পারবে। এটা কিন্তু সাইজে বড় হবে না, কিন্তু সংখ্যা বৃদ্ধি করবে, অর্থাৎ দৈহিক বৃদ্ধি নাই কিন্তু সংখ্যা বৃদ্ধি আছে। ওকে, তাহলে এই কথাটাও মনে রাখতে হবে যে কোন প্রকার দৈহিক বৃদ্ধি, তোমার অপশনে কনফিউজ করার জন্য তোমাকে বলতে পারে, তাহলে দৈহিক বৃদ্ধি হবে না কিন্তু সংখ্যা বৃদ্ধি হবে, এইটার সাথে মনে রাখতে হবে। ওকে, যে সংখ্যা বৃদ্ধি করতে পারে। আর কি হচ্ছে, নতুন যে ভাইরাসটা হবে সেটা মাতৃ ভাইরাসের মতো বৈশিষ্ট্য বজায় রাখতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা জানি মানুষের শরীরে বা যেরকম হচ্ছে যে প্রাণীদেহে কোষের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে, ডিএনএ অথবা আরএনএ। ভাইরাসের মধ্যে দেখা গেল ডিএনএ অথবা আরএনএ পাওয়া যায়, অর্থাৎ দুইটা একসাথে কখনো পাওয়া যায় না। যেটা হয় যে ডিএনএ বা আরএনএ যে কোনো একটা, হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, কিন্তু কখনোই দুইটা একসাথে থাকবে না। সো নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি পাওয়া গেছে। এবং কি হয়েছে, এটা বাধ্যতামূলক পরজীবী। এটা হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা একটু আগে আলোচনা করছিলাম। এছাড়া কি হচ্ছে, মিউটেশন এবং প্রকরণ হয়। তাহলে মিউটেশন জিনিসটুকু কি, মিউটেশন মানে একটু আগে তোমাকে মাথার মধ্যে বলছিলাম যে ধরো আমরা নাইট্রোজেন বেস সিকোয়েন্স পড়ি, তাই না? এরকম ATGCA
জি, এরকম ধরো পড়লাম। এই যে পরপর তিনটা বেস সিকোয়েন্স, এগুলোকে আমরা কি বলি? কোড বলি, তাই না? কোড বা কোডন। এই যে কোডন ছিল, এই কোডন ডিএনএ তে থাকে, সেখান থেকে এটা মেসেঞ্জার আরএনএ তে যায়। মেসেঞ্জার আরএনএ থেকে পরবর্তীতে হচ্ছে গিয়ে কি হয়, একটা মেসেজ কোয়ারি করে। সেই মেসেজটুকু দিয়ে পরবর্তীতে সেই অনুযায়ী কি হয়, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, যেটা হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিড দিয়ে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করা হয়। তো এই যে চিন্তা করো, যদি কোনো কারণে ধরো এই যে নাইট্রোজেন বেস সিকোয়েন্স পরপর যে তিনটা আছে, এই তিনটার কোনো একটা যদি হচ্ছে গিয়ে পরিবর্তন হয়ে যায়, মনে করো টি ছিল, এই টিটা যদি কোনো কারণে জিতে পরিণত হয়ে যায়, ধরো এটা পরিবর্তন হয়ে গেল, এই টি এর জায়গায় নতুন করে আরেকটা হচ্ছে যে জি চলে আসলো, টি জি জি হয়ে গেল। তাহলে এই যে একটা পরিবর্তন হইলো, এইটার জায়গায় এটা চলে আসলো, কিভাবে হইতে পারে? যে কোনো ভাবে হইতে পারে, ধরো হচ্ছে যে নিউক্লিয়ার এক্সপ্লোশনের মাধ্যমে হইতে পারে, বা অন্য যে কোনো ভাবে আহ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে। এই যে নাইট্রোজেন বেস সিকোয়েন্স একটা থেকে পরিবর্তন হয়ে গেল, এইটাকে কি বলা হয়? মিউটেশন বলা হয়। এটাকে কি বলা হয়? মিউটেশন বলতে পারে। অথবা দেখা গেল একটা নাইট্রোজেন বেস সিকোয়েন্স পুরোটুকু বাদ পড়ে গেল, মানে যা ছিল সেখান থেকে একটা পুরোপুরি বাদ হয়ে গেল। তাহলেও কি হবে বলো? পরপর যে প্রোটিন তৈরি করার কথা ছিল, সেই প্রোটিনটা কি তৈরি হবে একই রকম? একই সংকেত বিশিষ্ট অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন কি তৈরি হওয়া সম্ভব? হবে না। তাহলে এই যে নাইট্রোজেন বেস সিকোয়েন্সে যদি কোনো কারণে তারতম্য ঘটে, পরিবর্তন ঘটে, অথবা বাদ পড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলেই কি হয়ে যায়? ভাইরাসে বা প্রাণী দেহের যে কোষ আছে সেই কোষে সেটাকে আমরা কি বলতে পারি? মিউটেশন বলতে পারি। তাহলে ভাইরাসের ক্ষেত্রে এরকম কি হয়? মিউটেশন হয়। এবং মিউটেশন হওয়ার সাথে সাথে তার মধ্যে কি হয়? অনেক ধরনের নতুন নতুন প্রকরণ তৈরি হতে পারে। জেনেটিক রিকম্বিনেশন বা জিনগত পুনর্বিন্যাসও হইতে পারে। এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা কি কি বলতেছি? ভাইরাসকে কি বলতে পারি? ভাইরাস হচ্ছে কি জড় পদার্থ আমরা বলতে পারতেছি। তাহলে এরকম একটা ঘটনাকে আমরা কি বলতে পারি? যে নাইট্রোজেন বেস সিকোয়েন্সের নাইট্রোজেন বেস সিকোয়েন্সের পরিবর্তনকে আমরা বলতেছিলাম মিউটেশন বলতে পারি। আরো অনেক ডিটেলস আছে, ননসেন্স মিউটেশন, ফ্রেম শিফট মিউটেশন, এরকম বিভিন্ন ধরনের মিউটেশন হতে পারে। সেই মিউটেশনের সংজ্ঞা নিয়ে না, আমরা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে যদি কোনো কারণে এর পরিবর্তন হয়ে যায়, তাহলে কি হয়ে যেতে পারে? আমাদের বেস সিকোয়েন্স যদি পরিবর্তন হয়, তাহলেই এটা কি মিউটেশন ঘটতে পারে। তাহলে একই প্রোটিন তৈরি হবে না, বা অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন হয়ে যাবে, অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তন হয়। ওকে, আচ্ছা। তাহলে হচ্ছে কি, ভাইরাসের এই যে জড় এবং জীবের যে দুইটা বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্যের কারণে আমরা পরবর্তীতে কি বললাম? ভাইরাসকে বলা হলো জড় এবং জীবের মাঝে সেতু বন্ধন। তাহলে হচ্ছে কি, জড় এবং জীবের মাঝে সেতু বন্ধন, জড় এবং সেতু বন্ধন। ওকে, এই জড় এবং জীবের মাঝে যে সেতু বন্ধন, এই কথাটুকুকে হচ্ছে যে আমরা কি করতে পারবো? পরবর্তীতে বলতে পারবো। তাহলে হচ্ছে যে ভাইরাস হচ্ছে যে বিষ, যেটা হচ্ছে ল্যাটিন শব্দ। এটা আমরা মাথায় রাখলাম। জড় এবং জীবের মাঝখানে এটাকে সেতু বন্ধন বলা হচ্ছে, সেই জিনিসটুকু আমরা মনে রাখলাম। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ভাইরাসের তাহলে হচ্ছে যে আকৃতি কেমন হবে? তাহলে ভাইরাস কিন্তু অতি আণুবীক্ষণিক, তাহলে অনেক ছোট। তাহলে অনেক ছোট কিরকম হইতে পারে? ছোট হচ্ছে যে ধরো হচ্ছে যে পোলিও ভাইরাস, পোলিও ভাইরাস, পোলিও ভাইরাস হচ্ছে গিয়ে মাত্র 12 ন্যানোমিটার। ওকে, ভাইরাসের ন্যানোমিটার। এদিকে আরেকটা হচ্ছে যে টোবাকো মোজাইক ভাইরাস, এই টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে গিয়ে প্রায় 300 ন্যানোমিটার। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে পশুর ক্ষেত্রে ফুট অ্যান্ড মাউথ ভাইরাস আছে, এটা সাইজ হচ্ছে 8 থেকে 12 ন্যানোমিটার, ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, তাই তো? তাহলে ফুট অ্যান্ড মাউথ ভাইরাস হতে পারে, ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। তাহলে ভাইরাসের আকৃতি কিন্তু অনেক ছোট। ওকে,
8 থেকে 12 ন্যানোমিটার পর্যন্ত আসতে পারে। তাহলে এই জিনিসগুলো আমরা একটু দেখে রাখতে পারি, আমাদের হচ্ছে কি ভাইরাসের আকৃতি কিরকম এই অংশটুকু। ওকে, তাহলে নেক্সট যেটা পার্ট চলে আসবে আমাদের, সেটা হচ্ছে যে ভাইরাসের গঠন। তাহলে এতক্ষণ আমরা ভাইরাস নিয়ে আলোচনা করলাম, সেই ভাইরাসের গঠন নিয়ে হচ্ছে যে আমরা এখন একটু আলোচনা করি। তাহলে ভাইরাসের যদি ভৌত গঠন আমরা দেখি, তাহলে একটা ভাইরাসের কি কি পাওয়া যাবে, একটা ভাইরাসে কি কি পাওয়া যেতে পারে। একটা হচ্ছে যে ভাইরাসের মধ্যে ভিতরের দিক থেকে চিন্তা করলে নিউক্লিক অ্যাসিড থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে। আর কি থাকে ভাইরাসে, একটা নিউক্লিক অ্যাসিডের বাইরে প্রোটিন থাকে। প্রোটিনের বাইরে আর কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে একটা বহিস্থ আবরণ এক্সট্রা হিসেবে থাকতে পারে। ওকে, তাহলে এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো অনেকটা হচ্ছে যে এরকম, যে তাহলে আমরা যদি বলি যে মনে মনে চিন্তা করি যে এটা একটা ভাইরাস, ধরে নেই এটা একটা ভাইরাস। এই ভাইরাসের ভিতরে, ওকে, ওকে, তাহলে এইটা যদি আমি মনে মনে ধরে নিই এটা একটা ভাইরাস, তাহলে সবার প্রথম আমি যেটা দেখবো সেটা হচ্ছে যে ভাইরাসের ভিতরে কি থাকছে। ভাইরাসের ভিতরে যেটা থাকতেছে সেটাকে আমরা বললাম নিউক্লিক অ্যাসিড। তাহলে দেখো খেয়াল করে, এটাকে আমরা বলতেছি যে ভাইরাসের ভিতরের দিকে নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড বললাম, এই নিউক্লিক অ্যাসিড হইতে পারে ডিএনএ অথবা আরএনএ, অথবা আরএনএ। অর্থাৎ একটা ভাইরাসে কখনোই নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ আর এনএ একসাথে থাকে না, যে কোনো একটা থাকবে। তাহলে একটা নিউক্লিক অ্যাসিড পাওয়া যাবে, দ্বিসূত্রক দেখলে আমরা বলবো সেটা ডিএনএ, এক সূত্রক দেখলে সেটাকে আমরা বলবো আরএনএ, তাই তো? তাহলে হচ্ছে যে সাধারণত ভাইরাসে এরকম একটা নিউক্লিক অ্যাসিড থাকবে, সেই নিউক্লিক অ্যাসিডের পার্টটুকু নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে ভাইরাসের বাইরে যেটা আছে সেটাকে আমরা বলতেছি একটা প্রোটিন আবরণ। এই যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে প্রোটিন আবরণ, এই যে ইয়েলো কালারটা, হলুদ কালারটা। ওকে, তাহলে ভাইরাসের বাইরে আমরা নিউক্লিক অ্যাসিডের বাইরে যেটা বলি সেটা হচ্ছে যে ভাইরাসকে তো সংক্ষেপে আমরা নিউক্লিয় প্রোটিন এই জন্যই বলি, তাই না? যে হচ্ছে যে ভাইরাসের মধ্যে কি থাকে। তাহলে আমরা বলতে পারি প্রথম যেটা, যে এই যে আবরণটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে প্রোটিন আবরণ, প্রোটিন। ওকে, এই প্রোটিন যে আবরণ আছে ভাইরাসে, এই প্রোটিন আবরণকে আমরা কি নামে ডাকি? আমরা এটাকে ক্যাপসিড বলি। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলা হয় ক্যাপসিড। ওকে, ক্যাপসিডের আবরণ। তাহলে এই যে ক্যাপসিড, এই ক্যাপসিডটা হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি, এবং এই প্রোটিনে দেখো বাইরে ছোট ছোট আমি গঠন আলাদা আলাদা করেছি, অর্থাৎ এখানে অনেকগুলো একক থাকতে পারে, প্রোটিনের একক হিসেবে কাজ করতে পারে। এই প্রোটিনের একক গুলাকে আমরা কি বলি? প্রোটিনের একক এই ক্যাপসিডের একক কি বলা হয়? ক্যাপসোমিয়ার। এটার একক হচ্ছে ক্যাপসোমিয়ার, এটার একক হচ্ছে ক্যাপসোমিয়ার। ওকে, তাহলে প্রোটিন আবরণটাকে আমরা বলছি ক্যাপসোমিয়ার। এই ক্যাপসোমিয়ার কি হিসেবে কাজ করে? এটা হচ্ছে যে, বা প্রোটিন আবরণ বা ক্যাপসিড কি হিসেবে কাজ করে? এটা হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তাহলে তোমার কাছে সিম্পল কোশ্চেন আসতে পারে যে ভাই অ্যান্টিজেন কি জিনিস। দেখো, অ্যান্টিজেন হচ্ছে গিয়ে যে কোনো কি আইডেন্টিটি তুমি বলতে পারো, অর্থাৎ যেটাকে বডি আইডেন্টিফাই করে সেটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে নাকি করবে না সেটা ঠিক করে। অর্থাৎ প্রত্যেকটা কোষের মধ্যে অ্যান্টিজেন থাকে, প্রত্যেকটা কোষের আইডেন্টিটি হিসেবে তার সেল মেমব্রেনের গায়ে অনেক ধরনের বা অসংখ্য ধরনের অ্যান্টিজেন লাগানো থাকে। সেই অ্যান্টিজেনকে হচ্ছে কি বডিতে যাওয়ার পরে, যেমন আমার শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে অ্যান্টিজেন থাকতে পারে। তো এই কোষগুলা বা ব্লাড গ্রুপের সময় তোমরা অ্যান্টিজেন পড়েছো, এটা তোমার শরীরের রক্তের মধ্যে প্রবেশ করার পরে শরীর এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করে যেটা নিজস্ব নাকি বহিরাগত। যেই অ্যান্টিজেনটা বডির সাথে ম্যাচ করে যাবে, অর্থাৎ দেখতে একই রকম হবে, বডি এটাকে ধরে নিবে যে এটা নিজস্ব অ্যান্টিজেন, সেটার এগেনস্টে সে কখনোই অ্যান্টিবডি তৈরি করবে না। কিন্তু একটা বহিরাগত পদার্থ প্রবেশ করছে, যেই অ্যান্টিজেনটা তার গায়ে লাগানো অ্যান্টিজেনটা শরীরে আগে কখনো ছিল না, তাহলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এটাকে আইডেন্টিফাই করবে একটা বহিরাগত পদার্থ হিসেবে, এবং সেটার এগেনস্টে সে কি করবে? অ্যান্টিবডি তৈরি করে ফেলবে। তাহলে এই জন্য দুই ধরনের অ্যান্টিজেন হতে পারে, একটা হচ্ছে সেলফ, একটা নন সেলফ। নিজস্ব হলে অ্যান্টিবডি তৈরি করবে না, বহিরাগত হলে অ্যান্টিবডি তৈরি করবে। এটারও ব্যতিক্রম আছে অটো ইমিউন ডিজিজে, সেই অংশটুকু নিয়ে আমরা হয়তো পরে অন্য কোনো সময় ইমিউনিটি চ্যাপ্টার আলোচনা করব। তাহলে খেয়াল করে দেখো, এই যে ক্যাপসুমিয়ারটা হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করে, বা ক্যাপসিড টুকু হচ্ছে যে অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, এবং এই অ্যান্টিজেনের এগেনস্টে পরবর্তীতে বডি কি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে যেটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতে পারবে। ওকে, বডি তাহলে এই ক্যাপসিড দেখে আইডেন্টিফাই করবে। ওকে,
তারপরে খেয়াল করে দেখো, এই যে অংশটুকু নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই আলোচনার ভিতরে তাহলে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আমরা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন এই দুইটা সব ভাইরাসই ম্যাক্সিমামই থাকে। এই জন্যই ভাইরাসকে বলা হয়েছে নিউক্লিয় প্রোটিন, এই জন্যই ভাইরাসকে বলা হয়েছে নিউক্লিয় প্রোটিন। ওকে, তাহলে এই যে নিউক্লিয় প্রোটিন নিয়ে আলোচনা করলাম, তাহলে বাইরে আরেকটা আবরণ দেখা যাচ্ছে, এইটাকে কি বলা হয়েছে? এই যে বাইরে যেটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে সব ভাইরাসের ক্ষেত্রে এটা পাওয়া যাবে না, এই জন্য এটাকে বলা হয়েছে বহিস্থ আবরণ, বহিস্থ আবরণ বা এনভেলপ। ওকে, বহিস্থ আবরণ বা এনভেলপ। ওকে, এনভেলপ। এই জন্য কিছু কিছু ভাইরাস এরকম বহিস্থ আবরণ থাকে, তাদেরকে বলা হয় এনভেলপ ভাইরাস। তাহলে কাদের কাদের ক্ষেত্রে এরকম এনভেলপ থাকতে পারে? এই এনভেলপ কি দিয়ে তৈরি হয়? এই এনভেলপ লিপিড বা লাইপোপ্রোটিন দিয়ে তৈরি হতে পারে, লিপিড প্লাস প্রোটিন অর্থাৎ লাইপোপ্রোটিন দ্বারা তৈরি হতে পারে। এটা লাইপোপ্রোটিন নির্মিত হইতে পারে অথবা হচ্ছে যে লিপিড নির্মিত হইতে পারে। ওকে, এই যে এরকম হচ্ছে লিপিড অথবা লাইপোপ্রোটিন নির্মিত হচ্ছে, যে একটা এনভেলপ তৈরি হচ্ছে নির্মিত। ওকে, এই ভাইরাসে এই যে এরকম থাকতেছে, তখন সেটাকে আমরা কি বলি? লিপো ভাইরাস বলা হয়। তখন সেটাকে বলা হয় লিপো ভাইরাস, সেটাকে তখন আমরা বলতে পারি লিপো ভাইরাস। ওকে, তখন সেটাকে আমরা বলি লিপো ভাইরাস, লিপো ভাইরাস। এই লিপো ভাইরাসের যদি আমি আবার হচ্ছে কি একক চিন্তা করি, একক গুলা যদি চিন্তা করি, তখন সেটাকে বলবো কি? তখন সেটাকে বলবো, এটার যে একক, এই এককটাকে বলা হয় পেপলোমিয়ার, এককটাকে বলা হয় পেপলোমিয়ার, পেপলোমিয়ার বলা হয় এককটাকে। ওকে, আচ্ছা। আর যে সকল ভাইরাসে হচ্ছে গিয়ে কোনো প্রকার এরকম এনভেলপ থাকে না, বহিস্থ আবরণ নাই, অর্থাৎ এনভেলপ বিহীন, এনভেলপ বিহীন ভাইরাস যেগুলো আছে, এগুলোকে বলা হয় নগ্ন ভাইরাস, এগুলোকে বলা হয় নগ্ন ভাইরাস। ওকে, তাহলে এনভেলপ না থাকলে। এখন তাহলে তোমাকে পরীক্ষায় খুব কমন একটা কোশ্চেন দিয়ে দেয়, যেটা সেটা হচ্ছে এই এনভেলপ ভাইরাস গুলোর উদাহরণ কি কি আছে, কোন কোন ভাইরাস গুলো এনভেলপ যুক্ত। আচ্ছা, মনে রাখার জন্য আমরা এইভাবে মনে রাখতাম যে HIV পর্দা করে, ঠিক আছে? আচ্ছা, HIV পর্দা করে, এটা দিয়ে মনে রাখলে কি হয়? এটা দিয়ে মনে রাখলে হচ্ছে যে আমরা কিভাবে মনে রাখতাম, এটা দিয়ে মনে রাখলে আমরা যেটা বলি, H মানে হচ্ছে গিয়ে হারপিস, ঠিক আছে? H মানে হচ্ছে হারপিস ভাইরাস। ওকে, I মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, I মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? আর করে মানে হচ্ছে যে করোনা, করে মানে হচ্ছে করোনা। পর্দা মানে তোমরা বুঝতেই পারতেছো, পর্দা মানে হচ্ছে কি এই এনভেলপটা, পর্দা হচ্ছে এনভেলপ, তাই তো? তাহলে হচ্ছে যে পর্দা, তাই না? তাহলে পর্দা করে হচ্ছে যে এনভেলপ, যদি আমি বলি তাহলে হচ্ছে যেটা হচ্ছে পর্দা করে, তাহলে পর্দাটা হচ্ছে এনভেলপ। আর কি? এর বাইরে HIV ভাইরাস নিজেই। ওকে, HIV ভাইরাস নিজে, তাহলে হচ্ছে কি এটার এক্সাম্পল কি কি হচ্ছে? তাহলে একটা হচ্ছে HIV, ওকে, একটা হচ্ছে HIV ভাইরাস, আমরা বলতে পারি এইচআইভি ভাইরাস নিজে, H মানে হারপিস, I মানে ইনফ্লুয়েঞ্জা, করে মানে করোনা। তাহলে টোটাল 4টা ভাইরাস আছে, তাই তো? আমরা এনভেলপ যুক্ত ভাইরাস বলতে পারি। তাহলে কি কি বললাম? HIV, হারপিস, ইনফ্লুয়েঞ্জা, আরেকটা হচ্ছে করোনা ভাইরাস। এই যে নামগুলো দেখলা, এগুলো সব হচ্ছে এনভেলপ যুক্ত বা বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস। ওকে, তাহলে এই যে অংশটুকু বা গঠনটুকু আমরা পড়ে ফেললাম, এটাই হচ্ছে যে একটা ভাইরাসের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। এর বাইরে কি হইতে পারে? এই গঠনের বাইরে ভাইরাসে আর কিছু থাকতে পারে? হ্যাঁ, ভাইরাসে হচ্ছে গিয়ে বলা হয়েছে যে কোনো প্রকার বিপাকীয় এনজাইম থাকে না, ভাইরাসে বিপাকীয় এনজাইম থাকে না। তারপরেও কিছু কিছু ভাইরাসে মাঝে মাঝে কি থাকতে পারে? বিপাকীয় এনজাইম থাকতে পারে, বিপাকীয় এনজাইম থাকতে পারে, তাই তো? ওকে, তাহলে এটা হচ্ছে যে আমরা আরেকটা পার্টে চলে যাই, কিছু কিছু ভাইরাসে বিপাকীয় এনজাইম মাঝে মাঝে থাকতে পারে, বিপাকীয় এনজাইম। ওকে, বিপাকীয় এনজাইম ইউজুয়ালি থাকবে না, 2-3টা ভাইরাস আছে যাদের ক্ষেত্রে থাকতে পারে, যেমন হচ্ছে টিটুফাস যদি বলি, টিটুফাস, এটার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে লাইসোজাইম। ওকে, HIV ভাইরাসের ক্ষেত্রে একটা পাওয়া যায়, HIV ভাইরাসে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আচ্ছা, নাম দেখে বুঝতে পারতেছো ট্রান্সক্রিপশন মানে কি ছিল বলো তো? ট্রান্সক্রিপশন মানে কি?
ডিএনএ থেকে আরএনএ তৈরি করা, তাই না? তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন কি হবে? উল্টাটা হয়ে যাবে, অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে। অর্থাৎ এইচআইভি ভাইরাস কিন্তু একটা আরএনএ ভাইরাস। এটা যখন হচ্ছে গিয়ে কোষের মধ্যে যে সংখ্যা বৃদ্ধি করতে যায়, তখন যে প্রক্রিয়াটুকু ফলো হয় সেই জায়গাটুকুকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। আর রিভার্স ট্রান্সক্রিপশন হওয়ার জন্য যেটা লাগে সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এরকম কিছু এনজাইম লাগে। এই এনজাইমটা হচ্ছে কোথায় পাওয়া যায়? এইচআইভি ভাইরাসে পাওয়া যায়। ওকে, এছাড়া হচ্ছে যে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় নিউরো অ্যামিনিডেজ। ওকে, নিউরো অ্যামিনিডেজ, এরকম কিছু এনজাইম পাওয়া যায়। এই জায়গাটুকু থেকে কি হয়েছে যে H5N1, তাই না, এরকম হচ্ছে H1N1, ওই জায়গাটুকুতে নিউরো অ্যামিনিডেজ এনজাইম গুলো থাকে। ওকে, তাহলে এই কিছু কিছু ভাইরাস আছে যাদের মধ্যে হচ্ছে যে বিপাকীয় এনজাইম আছে এমন ভাইরাস। অর্থাৎ ইউজুয়ালি ভাইরাসের মধ্যে কিছু এনজাইম থাকে না বা থাকার কথা না, তারপরেও কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এরকম আমরা এনজাইম পাই। এনজাইম আছে, এরকম ভাইরাসগুলোর নাম হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা দেখে রাখলাম হচ্ছে যে কোন কোন ভাইরাসের মধ্যে এনজাইম পাওয়া যেতে পারে। টিটুফাদ একটা বলবো, এইচআইভি একটা বলবো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কথা একটা মনে রাখবো। তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে এরকম। ওকে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এবং লাইসোজাইম, এর মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজটুকু বেশি ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। ওকে, তাহলে হচ্ছে কি এতক্ষণ আমরা যে ভাইরাসের গঠন নিয়ে আলোচনা করলাম, এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে ভর্তি পরীক্ষা বা বিভিন্ন সময় দিতে পারে। এখন নেক্সট যেটা চলে আসবে সেটা হচ্ছে ভাইরাসকে আমরা ক্লাসিফাই কিভাবে করব, কিভাবে এটাকে শ্রেণীবিন্যাস করব, ভাগ করব। তো ক্লাসিফাই করার টাইমে আমাদের ভাইরাস সম্পর্কে যে কথাটুকু মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ভাইরাসকে অনেক ভাবে ক্লাসিফাই করা যেতে পারে। একটা হচ্ছে ভাইরাস দেখতে কেমন, ভাইরাসটা দেখতে কেমন, গোল নাকি লম্বা নাকি সিলিন্ড্রিক্যাল, বিভিন্ন ধরনের হইতে পারে। ওকে, আরেকটা হইতে পারে যে ভাইরাসের গঠন অনুযায়ী একে ভাগ করা যায় কিনা। আরেকটা যেটা হইতে পারে সেটা হচ্ছে তাকে পোষক দেহ অনুযায়ী ভাগ করা যায় না, মানে কাকে আক্রমণ করতেছে সেটা অনুযায়ী। তাহলে এই যে অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে প্রথমে যেটা চলে আসে সেটা হচ্ছে যে ভাইরাসের কি আকৃতি অনুযায়ী, দেখতে কেমন এটা অনুযায়ী। তাহলে প্রথম ভাগ করলাম আমরা আকৃতি অনুযায়ী কিছু ভাইরাসকে ভাগ করার চেষ্টা করতেছি। প্রথমে যে বললাম আমরা দণ্ডাকার। ওকে, দণ্ডাকারের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, একটা হচ্ছে আলফা মোজাইক ভাইরাস, আর একটা হচ্ছে মামস ভাইরাস। এটাকে আমরা হচ্ছে কি এভাবে মনে রাখতে পারি, এটিএম। এটিএম, এটিএম মানে হচ্ছে কি এতে আলফা মোজাইক, টিতে টোবাকো মোজাইক, আর এম তে হচ্ছে মামস। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি এটিএম। ওকে, আচ্ছা, তারপরে যেটা অংশ সেটা হচ্ছে কি গোলাকার। গোলাকারে দেখো প্রথমে আছে পোলিও, আরেকটা হচ্ছে এইচআইভি, আরেকটা হচ্ছে ডেঙ্গু। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যেটা সেটা হচ্ছে যে পিএইচডি। গোলাকার মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি পিএইচডি। ওকে, তার সাথে এক্সট্রা হিসেবে তুমি মনে 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 রাখতে পারো যেটা সেটা হচ্ছে টিআইভিও আছে, একটা টিআইভি ভাইরাস আছে। ওকে, এটা এক্সট্রা। ওকে, তাহলে আমরা সংক্ষেপে অল্প অল্প করে হচ্ছে যে পিএইচডি, এটিএম, এই দুইটা দিয়ে মনে রাখতে পারি। ঘনক্ষেত্রাকার, ঘনক্ষেত্রাকারকে হচ্ছে কি আর কি কি নামে ডাকা হয়েছে? এটাকে পাউরুটি আকৃতিও বলা হয়েছে। এটাকে ঘনক্ষেত্রাকার ছাড়াও এটাকে বলা হয়েছে পাউরুটি, পাউরুটি আকৃতিও বলা হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে কি পাউরুটি আকৃতি এরকম হচ্ছে কি এটাকে মনে রাখার জন্য আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যেটা আমরা দেখছিলাম যে ঘনক্ষেত্রাকার অথবা পাউরুটি আকৃতি, কিউব শেপড, তাই তো, কিউব, কিউবিক মনে রাখতে পারি, কিউবিক। তো এই যে এইটা অংশটুকু, এটা মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি যেটা সেটা হচ্ছে যে হাভানার রাজধানী, সরি, কিউবার রাজধানী হাভানা। তোমরা তো জানো তাই না, কিউবার রাজধানীর নাম হাভানা। ওকে, তাহলে কিউবার রাজধানী যে হাভানা, কিউবা মানে হচ্ছে কিউব। ওকে, কিউব শেপ, এই কিউবিক, ঠিক আছে, ঘনক্ষেত্রাকার আমরা পাউরুটি আকৃতি। ওকে, এইটার হচ্ছে গিয়ে উদাহরণ কি হতে পারে? হাভানা, হা মানে হচ্ছে গিয়ে হারপিস, আর ভানা মানে হচ্ছে গিয়ে ভ্যাকসিনিয়া। ওকে, তাহলে হচ্ছে যে আমরা দুইটা জিনিস দেখে রাখতে পারি, একটা হচ্ছে যে হারপিস, আর একটা হচ্ছে ভ্যাকসিনিয়া। ওকে, ভ্যাকসিনিয়া ভাইরাস। ওকে, তাইলে এইটা থেকে আমরা মনে রাখতে পারবো হচ্ছে যে আরেকটা অংশ দেখে রাখলাম, ঘনক্ষেত্রাকার বা পাউরুটি আকৃতির ভাইরাস কি কি আছে। ওকে, আচ্ছা, তারপরে আমরা যদি আরেকটা দেখি সেটা হচ্ছে যে ডিম্বাকার। ওকে, ডিম্বাকার ভাইরাস দেখতে পারি, ডিম্বাকার হইতে পারে। ওকে, ডিম্বাকার কি হইতে পারে? আমরা হচ্ছে যে মনে রাখতে পারি ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা।
ওকে, তাহলে এটা ইন আর ডিয়া, এটা দিয়ে আমরা এভাবে মনে রাখতে পারি ইন্ডিয়া। ওকে, তাহলে এটাকে আমরা মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারি যে এটা হচ্ছে যে ইন্ডিয়া দিয়ে মনে রাখা যেতে পারে, ইন্ডিয়া, ইনফ্লুয়েঞ্জার ইন আর ডিয়া ডিম্বাকার। ওকে, ইন্ডিয়া দিয়ে মনে রাখতে পারি। এছাড়া কি হইতে পারে, এছাড়া হচ্ছে এটা সিলিন্ড্রিক্যাল হইতে পারে, সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার। ওকে, এই সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার এটার উদাহরণ আমরা কি হিসেবে নিতে পারি, এটার উদাহরণ আমরা মনে রাখতে পারি যেটা দিয়ে, সেটা হচ্ছে ইবোলা, ইবোলা। ওকে, তাহলে এই ইবোলা আর সিলিন্ড্রিক্যাল এটাকে হচ্ছে যে একবারে হচ্ছে যে আমাদের মনে রাখার জন্য আমরা কি ইউজ করতে পারি, আমরা মনে রাখার জন্য যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ইবলিস। তাহলে ইব মানে ইবোলা আর স মানে হচ্ছে সিলিন্ড্রিক্যাল, এটা হচ্ছে ইবোলা, হচ্ছে সিলিন্ড্রিক্যাল। ওকে, ওকে, তাহলে আমরা প্রথমে দেখতেছিলাম যে হচ্ছে যে আমরা দেখলাম যে হচ্ছে যে কি হইতে পারে এগুলো, একটা হচ্ছে যে কিরকম হবে বলো, দণ্ডাকার হবে, দণ্ডাকার হচ্ছে কি এটিএম, তাহলে আমরা মনে মনে চিন্তা করতে পারি সেটা হচ্ছে যে দণ্ডাকার। মনে রাখার জন্য আমাদের হচ্ছে কি মনে রাখতে পারি আমরা এটিএম, আলফা মোজাইক ভাইরাস, টোবাক মোজাইক ভাইরাস, এবং হচ্ছে গিয়ে কি মাউস ভাইরাস। তারপর হচ্ছে গিয়ে গোলাকার, গোলাকার। এই গোলাকারের মধ্যে যে আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে যে পিএইচডি, তাই তো, পিএইচডি, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। তারপর হচ্ছে যে ঘনক্ষেত্রাকার বা পাউরুটি বা কিউবিক শেপ, তারপর হচ্ছে ডিম্বাকার আর সিলিন্ড্রিক্যাল। এই যে এই নামগুলো হচ্ছে যে আমরা এখানে এতক্ষণ আলোচনা করলাম। তাহলে দেখো, ঘনক্ষেত্রাকার, তারপর দণ্ডাকার, গোলাকার, ব্যাঙাচি আকৃতি একটা বাদ পড়ে গেছে, সেটা তোমরা জানো, টিটু ফার্স্ট যেটা আছে এটা। সিলিন্ড্রিক্যাল হচ্ছে গিয়ে ইবোলা ভাইরাস, আর ডিম্বাকার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। সিলিন্ড্রিক্যালের পাশে এটাকে হচ্ছে গিয়ে আমরা কি বলতে পারি, সূত্রাকারও বলতে পারি, সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার। ঠিক আছে, এই অংশটুকু আমাদের মনে রাখতে হবে। এগুলো থেকে বিভিন্ন টাইমে ভর্তি পরীক্ষায়, মেডিকেল অ্যাডমিশন টেস্টেও আসে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টেও আসে। সো আমাদের এই জায়গাটুকু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে যে ভাইরাসের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের এর উপর ভিত্তি করে, তোমরা জানো নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাসকে কি করা হয়েছে, দুইটা পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, একটা আরএনএ ভাইরাস। সাধারণত তোমাদের বইয়ে যে কথাগুলো বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা জানি যে ডিএনএ ভাইরাস হচ্ছে গিয়ে দ্বিসূত্রক, কিন্তু কিছু ব্যতিক্রম থাকে। অর্থাৎ হচ্ছে গিয়ে দ্বিসূত্রকের বাইরে ব্যতিক্রম কিনা মাঝে, অর্থাৎ এক সূত্রক ডিএনএ ভাইরাস হইতে পারে। সেটার উদাহরণ কি ছিল, পার্ভোভিরিডি গোত্র। পার্ভোভিরিডি গোত্রের হচ্ছে গিয়ে X174 এবং হচ্ছে M13 কলিফাস যেগুলো আছে, এগুলো হচ্ছে গিয়ে কি ধরনের, এগুলো হচ্ছে কি এক সূত্রক ডিএনএ ভাইরাস। ওকে, তাহলে এই পার্ভোভিরিডি গোত্রের হচ্ছে কি এক সূত্রক ডিএনএ ভাইরাসের হচ্ছে কি উদাহরণগুলো আমাদের মনে রাখতে হইতে পারে। M13 কলিফাস আছে, এই তো। ওকে, কলিফাস আছে। আচ্ছা, আর কি হইতে পারে, আর বাকি যেগুলো আছে সেগুলো ডিএনএ ভাইরাসের নামগুলো আমরা মনে রাখতে পারি, ভ্যাকসিনিয়া, টিটু ভাইরাস, টিআইভি। তো বইয়ে দেখবে লেখা আছে কি যে ডিএনএ ভাইরাস গুলো সাধারণত কিসের রোগ তৈরি করে, প্রাণী দেহে রোগ তৈরি করে, আর আরএনএ ভাইরাস গুলো উদ্ভিদ দেহে। আসলে কথাটুকু এরকম কোনো কিছু সত্য না। সত্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে মানুষের যত জটিল জটিল রোগ আছে সেগুলো দেখবো সবই হচ্ছে কি কিন্তু আসলে আরএনএ ভাইরাস ঘটিত রোগ। তারপরে টেক্সট বইয়ে দেওয়া আছে, এই জন্য তোমরা এটা দেখে রাখবা। আচ্ছা, আর আরএনএ ভাইরাসের মধ্যে দেখো এই যে এইচআইভি, মানুষের জটিল রোগ, ডেঙ্গু, পোলিও, মামস, র্যাবিস, করোনা, সবই কিন্তু হচ্ছে যে আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস গুলো এক সূত্রক হইলেও ব্যতিক্রম কি কি আছে, রিও ভাইরাস এবং হচ্ছে গিয়ে ধানের বামন রোগ যেটা, এই ভাইরাসের আরএনএ গুলো দ্বিসূত্রক। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট, এটা ভোলা যাবে না। ওকে, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা হচ্ছে কি টিটু মানে ডিএনএ ভাইরাস অথবা আরএনএ ভাইরাসের যে কোনো একটা অংশ মনে রাখলেই তো আমাদের জন্য বেশি সহজ হয়ে যায়। তো আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে হচ্ছে কি একটা সূত্র দিয়ে হচ্ছে কি অনেক সময় এটাকে মনে রাখার চেষ্টা করতে পারি। সেই মনে রাখার ব্যাপারটুকু কিরকম দাঁড়ায়, আমরা হচ্ছে কি ডিএনএ ভাইরাস গুলোকে চাইলে আমরা একটু মনে রাখার চেষ্টা করতে পারি, কি হবে বলো। টিপুর ভাই টিটু
বা টিটুর ভাই টিপু ফ্রান্স হতে ভ্যানিলা এলো, উল্টাটাও ভ্যানিলা হতে ফ্রান্স এলো, যেটাই বলো তোমরা। তাহলে টিটু মানে হচ্ছে টিটু ফার্স্ট ভাইরাস। ওকে, টিটু ফার্স্ট ভাইরাস। ওকে, তারপরে আর কি হইতে পারে, তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে ভাই মানে কি, ভাই মানে হচ্ছে গিয়ে ভ্যারিওলা। আর কি হতে পারে, HBV হেপাটাইটিস বি ভাইরাস যেটা আছে এইটা। টিপু মানে হচ্ছে TIV। ওকে, TIV প্রথমে তো আমরা টিটু ফার্স্ট দেখলাম। আচ্ছা, তারপর ফ্রান্স মানে হচ্ছে কি ফুলকপির মোজাইক ভাইরাস। হতে মানে হচ্ছে হারপিস। ভ্যানিলা মানে হচ্ছে যে ভ্যাকসিনিয়া। ওকে, এলো মানে হচ্ছে অ্যাডেনো ভাইরাস। তাহলে এই যে ভাইরাস গুলো আছে, এই ভাইরাস গুলো কিন্তু সবই হচ্ছে যে ডিএনএ ভাইরাস, এগুলো সবই হচ্ছে যে ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস। ওকে, আচ্ছা, এই নামগুলো আমরা হচ্ছে এইভাবে দেখে মনে রাখতে পারবো। এর বাইরে যেগুলো আছে ইউজুয়ালি সবই হচ্ছে যে আমাদের আরএনএ ভাইরাস হিসেবে আমরা মাথায় রাখবো। ওকে, তাহলে হচ্ছে যে দেখো খেয়াল করে, একটা পার্ট দেখলাম আমরা নিউক্লিক অ্যাসিড অনুযায়ী হইতে পারে, একটা হচ্ছে তার আকৃতি অনুযায়ী হইতে পারে, আরেকটা যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে কাকে আক্রমণ করতেছে, অর্থাৎ উদ্ভিদ দেহে, প্রাণী দেহে, নাকি হচ্ছে গিয়ে কি ব্যাকটেরিয়াকে। এটার অনুযায়ী আলাদা আলাদা করে আমরা কি বলতে পারি, একটা হচ্ছে উদ্ভিদ ভাইরাস বললাম, অর্থাৎ যারা হচ্ছে গিয়ে উদ্ভিদের রোগ তৈরি করে, যেমন টোবাকো মোজাইক ভাইরাস, বি নিওলো ভাইরাস, এরকম পাপায়া রিং স্পট ভাইরাস, পিআরএসভি আছে। ওকে, প্রাণী দিয়ে রোগ তৈরি করবে প্রাণী ভাইরাস, আমরা রোগগুলোর নাম জানি। যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে হচ্ছে কি ব্যাকটেরিয়া বিধ্বংসী ভাইরাস বা হচ্ছে কি ব্যাকটেরিওফাজ বলা হয়। এটার মধ্যে টিটুফাজ আছে, এছাড়া অন্যান্য গুলো আছে। আচ্ছা, তারপর কি হতে পারে, যারা ছত্রাককে আক্রমণ করবে তাদেরকে আমি কি বলবো, ছত্রাক হচ্ছে কি মাইকোলজি, তাই না? তা হচ্ছে যে, তাহলে ছত্রাককে আক্রমণ করলে তাদেরকে বলবো কি মাইকোফাজ, ছত্রাক ধ্বংসকারী ভাইরাস। আরেকটু হতে পারে সায়ানোফাজ, অর্থাৎ হচ্ছে কি নীলাভ সবুজ শৈবালকে ধ্বংস করে যারা। নীলাভ সবুজ শৈবালের আরেকটা নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। কি নাম? সায়ানোব্যাকটেরিয়া। তাহলে সায়ানোব্যাকটেরিয়াকে যে ধ্বংস করতেছে তাকে আমরা কি বলবো, সায়ানোফাস। অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া যেটা ছিল, এই সায়ানোব্যাকটেরিয়াকে যে ধ্বংস করবে তারপর তাদেরকে বলবো সায়ানোফাস। ওকে, তাহলে এই জিনিসটুকু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা ভাইরাস কি জিনিস, ভাইরাসের গঠন পড়ে ফেললাম, আমরা ভাইরাস দেখতে কিরকম, ভাইরাসের ক্লাসিফিকেশন, এগুলো সবকিছু মোটামুটি আমাদের পড়া কিন্তু শেষ হয়ে গেছে। এখন এতক্ষণ পর্যন্ত যা পড়ছি এর প্রত্যেকটা জায়গা থেকে বিভিন্ন সময় ভর্তি পরীক্ষাতে কি হয়, প্রশ্ন চলে আসে। ওকে, তাহলে তোমাকে যদি পরীক্ষায় রিটেন একটা কোশ্চেন দেয়, সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য লেখো। তাহলে পার্থক্য লিখলে তোমার যদি হচ্ছে গিয়ে 5টা পার্থক্য তোমার পড়া থাকে, খুব চমৎকার করে তুমি লিখতে পারবা। দেখো আকৃতি অনুযায়ী কি হইতে পারে, আরএনএ ভাইরাস গুলো দণ্ডাকার বা সূত্রাকার হতে পারে, আর ডিএনএ ভাইরাস গুলো গোলাকার, ব্যাঙাচি আকৃতি, পাউরুটি আকৃতি এরকম হতে পারে। নিউক্লিক অ্যাসিডের ধরন, এদের মধ্যে হচ্ছে গিয়ে আরএনএ ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিডের শুধুমাত্র আরএনএ থাকবে, আর ডিএনএ ভাইরাসের মধ্যে কোর থাকবে হিসেবে ডিএনএ থাকবে, তাই না? আচ্ছা, তারপরে দেখো আক্রান্ত জীব, সাধারণত আরএনএ ভাইরাস বলা হয়েছে উদ্ভিদ ভাইরাস, আর ডিএনএ ভাইরাস কি প্রাণী ভাইরাস। ওকে, এবং ব্যাকটেরিওফাজ মানে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। সূত্রক, অধিকাংশ আরএনএ ভাইরাস হচ্ছে এক সূত্রক, ব্যতিক্রমটা আমরা একটু আগে পড়তেছিলাম আরএনএ ভাইরাসের মধ্যেও কি রিও ভাইরাস এবং ধানের বামন রোগের ভাইরাস হচ্ছে দ্বিসূত্রক। আর ডিএনএ ভাইরাস গুলো দ্বিসূত্রক, ব্যতিক্রম ছিল পার্ভোভিরিডি গোত্রের সাই X74 এবং হচ্ছে M13 যে কলিফাজ আছে সেই পার্ভোভিরিডি, এরা হচ্ছে কি এক সূত্রক। ওকে, রোগ সৃষ্টি করতে পারে কাদের ক্ষেত্রে, অলরেডি একই জিনিস আলোচনা করা হয়েছে, উদ্ভিদ দেহে রোগ তৈরি করে, আর ডিএনএ ভাইরাস প্রাণী দেহে রোগ সৃষ্টি করবে। এবং এনভেলপ কি হয়, সাধারণত আরএনএ ভাইরাসে এনভেলপ থাকে না। এই থাকে না কথাটুকু আসলে সাধারণত দিয়ে, আর ডিএনএ ভাইরাসে কি এনভেলপ থাকে, এই কথাটুকু হচ্ছে যে সবসময় সত্য এরকম না। কেননা করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস, করোনা ভাইরাসের মধ্যে কি আছে, আমরা এনভেলপ পাইছি না? অবশ্যই পাইছি। তারপর এইচআইভি ভাইরাস কি একটা আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসের বাইরে আমরা এনভেলপ পাইছি না? আমরা এনভেলপ পাইছি। সো ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, আমরা এটা বললে আসলে এই কথাগুলো এই জন্য সাধারণত দিয়ে বোঝানো হয়েছে। ওকে, আচ্ছা, তো তোমাদের পরীক্ষায় যদি এরকম ডিএনএ আরএনএ ভাইরাসের পার্থক্য আসে, পার্থক্যটা লিখতে হবে। আর যে হচ্ছে যে এখানে আমরা এই সূত্রক কয়টা, সূত্রক প্লাস ব্যতিক্রম যেটা আছে সেই ব্যতিক্রমটাও মেনশন করতে হবে। ওকে, ব্যতিক্রমটা এখানে লেখা নাই পার্থক্যের মধ্যে, ওটাও তোমরা মেনশন করে দিবা। এই ব্যতিক্রমটাকে অবশ্যই মেনশন করবা। ওকে, আচ্ছা, এরপরে যে এতক্ষণ যে আমরা ভাইরাস নিয়ে আলোচনা করলাম, এই ভাইরাসের পড়ার পর পরে আর নেক্সট আরেকটা অংশ যেটা চলে এসেছে সেটা হচ্ছে সাব ভাইরাল সত্তা। সাব ভাইরাল সত্তা আবার কি জিনিস, অর্থাৎ
ভাইরাসের সাব ইউনিট টাইপের, এগুলোকে বলা হয়েছে সাব ভাইরাল শর্ট, অর্থাৎ ভাইরাসের মতোই কিন্তু তাদের মধ্যে কিছু দেখা যাচ্ছে, কিছু ভ্যারিয়েশন দেখা যাচ্ছে, এই জন্য তাদেরকে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। সেই নামকরণ গুলো আবার নিয়ে একটু আমরা আলোচনা করতে পারি। যেমন আমরা অলরেডি আলোচনা করছি ভাইরাসের মধ্যে কি থাকে, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন থাকে। তাহলে ভাইরাসকে আমরা আরেকটা কথা বলতে পারি, ভাইরাসের গঠন অনুযায়ী ভাইরাসকে নিউক্লিও ক্যাপসিড বলতে পারি বা নিউক্লিও প্রোটিন বলতে পারি। ওকে, দেখা গেল কি যে নিউক্লিও ক্যাপসিড যুক্ত বা এই যে নিউক্লিও প্রোটিন যুক্ত যে ভাইরাস আছে, তার রোগ তৈরি করার ক্ষমতা আছে নাকি নাই, মানে রোগ তৈরি করবে নাকি করবে না, এইটার উপর ডিপেন্ড করে তাকে আবার নতুন দুইটা নাম দেওয়া হয়েছে। একটাকে বলা হয়েছে ভিরিয়ন, আরেকটাকে বলা হয়েছে নিউক্লিও ক্যাপসিড। তাহলে নিউক্লিও ক্যাপসিডের মধ্যে নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড দুইটাই থাকবে, কিন্তু সংক্রমণ ক্ষমতা নাই, মানে রোগ সৃষ্টি করতে পারবে না। সেটাকে আমরা কি বলবো, নিউক্লিও ক্যাপসিড বলবো। অর্থাৎ কি, নিউক্লিক অ্যাসিড থাকবে, আর কি থাকবে, প্রোটিন বা ক্যাপসিড থাকবে, কিন্তু সংক্রমণ ক্ষমতা বিহীন, অর্থাৎ রোগ তৈরি করতে পারবে না। তাহলে তোমার প্রশ্ন নিতে পারে, ভাই সংক্রমণ ক্ষমতা যদি নাই থাকে তাহলে সমস্যা, মানে লাভ কি হইলো? দেখো ওর মধ্যে তো ক্যাপসিডটা আছে, তাই না? ক্যাপসিডটা কি হিসেবে কাজ করতে পারে, অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে না? তাহলে এইরকম স্ট্রাকচার যদি তোমার শরীরের মধ্যে ঢুকে, সেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, সেটার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি তো হইতে পারে, তাই তো? তাহলে অ্যান্টিজেন তা যেহেতু আছে, ক্যাপসিডটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপনা সৃষ্টি করতে পারে। ঠিক একই জিনিস যদি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন হয়, অর্থাৎ নিউক্লিও ক্যাপসিড যুক্ত ভাইরাস বা নিউক্লিও ক্যাপসিড বিশিষ্ট একটা অণুজীব যে রোগ তৈরি করতে পারবে, এরকম সব থেকে ক্ষুদ্রতম কণা যেটা, সেটার নাম হচ্ছে কি, ভিরিয়ন। মানে সহজ বাংলায় যদি আমি বলি, সেটা হচ্ছে যে ভাইরাসের বাচ্চা। অর্থাৎ ভাইরাসের সব থেকে ক্ষুদ্রতম সংক্রমণক্ষম কণাকে আমরা কি বলবো, ভিরিয়ন বলবো। অর্থাৎ ভিরিয়নের মধ্যেও নিউক্লিক অ্যাসিড থাকবে, ক্যাপসিড থাকবে এবং সংক্রমণ ক্ষমতা যুক্ত, সংক্রমণ ক্ষম মানে সংক্রমণ রোগ তৈরি করতে পারবে, এবং এটা হচ্ছে যে ক্ষুদ্রতম কণা, ভাইরাসের ক্ষুদ্রতম কণা যেটা রোগ তৈরি করতে পারবে, সেটার স্ট্রাকচারের মধ্যে নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড থাকবে। তাহলে পার্থক্য হচ্ছে এই জায়গাটুকুতে। আরেকটা অংশ থাকে যেটাকে আমরা বলি ভিরোয়েডস। ভিরোয়েডস কি, এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস, বৃত্তাকার আরএনএ ভাইরাস, যেটা শুধুমাত্র উদ্ভিদ দেহে রোগ তৈরি করবে। ওই যে ধান গাছের মধ্যে হচ্ছে ক্যাডাং রোগ তৈরি করতে পারে, নারিকেল গাছে ক্যাডাং রোগ তৈরি করতে পারে, উদ্ভিদে রোগ সৃষ্টি করবে। ক্যাডাং ডিজিজ তৈরি করতে পারে। ওকে, আচ্ছা, পরে নেক্সট যে ব্যাপার চলে আসতেছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র যদি কি থাকে, কোনো নিউক্লিক অ্যাসিড নাই, শুধুমাত্র প্রোটিন, প্রিয়নের মধ্যে প দিয়ে মনে রাখবা, পতে এটার মধ্যে কি থাকে, শুধু প্রোটিন থাকবে, অনলি প্রোটিন। ওকে, বা ক্যাসিড থাকতেছে, কিন্তু কোন প্রকার নিউক্লিক অ্যাসিড নাই, নিউক্লিক অ্যাসিড থাকবে না, এইরকম একটা স্ট্রাকচার। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড বিহীন শুধুমাত্র প্রোটিন আবরণ যুক্ত একটা ভাইরাস, যেটা হচ্ছে গিয়ে কি করতেছে, প্রাণী দেহে রোগ সৃষ্টি করতে পারতেছে, তাদেরকে বলা হচ্ছে প্রিয়ন। প্রাণী দেহে রোগ সৃষ্টি করতে পারবে, মানে প প দিয়ে মনে রাখবা, প দিয়ে হচ্ছে গিয়ে প্রোটিন, প দিয়ে হচ্ছে গিয়ে প্রাণী দেহ, প দিয়ে হচ্ছে গিয়ে প্রিয়ন। তাহলে প্রিয়ন হচ্ছে গিয়ে প্রোটিন আবরণ থাকবে, যেটা হচ্ছে গিয়ে প্রাণী দেহে রোগ সৃষ্টি করবে, প্রাণী দেহে রোগ সৃষ্টি করবে। এই প্রাণীদেহে কি কি রোগ তৈরি করতে পারে, মস্তিষ্কের যে প্রদাহ আছে সেটাকে আমরা বলি এনকেফালাইটিস, এনকেফালাইটিস, এনসেফালাইটিস বা এনকেফালাইটিস, যেটাই বলি না কেন, এটা মস্তিষ্কের যে প্রদাহ তৈরি করতেছে, প্রদাহ তৈরি করার কারণে যে রোগগুলো হবে, সেটাকে আমরা বলতে পারি কুরু বা ক্রুসফেল জ্যাকব ডিজিজ, কুরু বা ক্রুসফেল জ্যাকব ডিজিজ। ওকে, এটাকে হচ্ছে যে গরুর ক্ষেত্রে আমরা হচ্ছে কি ম্যাট কাউ, এই ধরনের রোগ তৈরি করার ব্যবস্থা করতে পারে এই প্রিয়ন্স গুলা দিয়ে, তাই তো? তারপর হচ্ছে শিপের ক্ষেত্রে স্ক্র্যাপি রোগ তৈরি করতে পারে, শিপ বা ভেড়ার ক্ষেত্রে স্ক্র্যাপি তৈরি করতে পারে, স্ক্র্যাপি। এই যে ম্যাট কাউ, স্ক্র্যাপি, কুরু, এই যে রোগগুলো, এগুলো হচ্ছে গিয়ে প্রিয়ন্স থেকে তৈরি হচ্ছে।
সো আমরা এই সাব ভাইরাল কয়েকটা সত্তা দেখলাম, ভিরিয়ন কি জিনিস, নিউক্লিক অ্যাসিড কি জিনিস, ভিরয়েড কি জিনিস, প্রিয়ন কি জিনিস। এই নামগুলো থেকে আমাকে পরীক্ষা অনেক সময় এমসিকিউ তে কোশ্চেন দিতে পারে। ওকে, নেক্সট আর দুইটা আছে, সেটা হচ্ছে স্যাটেলাইট ভাইরাস। তাহলে স্যাটেলাইট ভাইরাসের মধ্যে কি থাকে? স্যাটেলাইট ভাইরাসের মধ্যে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকে, প্রিয়নের উল্টা। ওকে, প্রোটিন নাই। এই যে প্রোটিন নাই, যদি কখনো হচ্ছে গিয়ে প্রোটিনের আবরণ বা ক্যাপসিডের আবরণ থাকে, যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় স্যাটেলাইট ভাইরাস। আদারওয়াইজ শুধু এটাকে স্যাটেলাইট বলা হচ্ছে। প্রোটিন বা ক্যাপসিড নাই। ওকে, ক্যাপসিড যুক্ত যদি হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলতে পারি? স্যাটেলাইট, অর্থাৎ হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড প্লাস হচ্ছে কি ক্যাপসিড যুক্ত হয়ে গেলে তখন সেটাকে আমরা কি বলবো? স্যাটেলাইট ভাইরাস বলবো। ওকে, আর লাস্ট সবার আগে যেটা, সেটা হচ্ছে লাস্ট একটা, সেটা হচ্ছে ইমার্জিং ভাইরাস। ওকে, ইমার্জিং ভাইরাস নিয়ে আমরা একটু পরে ডিটেলসে আলোচনা করে আসবো। তাহলে দেখো, প্রিয়ন নিয়ে আমরা বলছিলাম, প্রিয়ন নিয়ে আলোচনা করছিলাম যে স্ট্যানলি বি প্রিজনার যে এটা আবিষ্কার করেছিল, এটা হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড বিহীন শুধুমাত্র প্রোটিন আবরণ থাকবে। এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলছিলাম, সেটার মধ্যে হচ্ছে এনকেফালাইটিস এর জন্য কুরু এবং ক্রুসফেল জ্যাকব ডিজিজ যেটাকে বলা হয়, এই রোগগুলো তৈরি করতে পারবে। এছাড়া হচ্ছে স্ক্র্যাপি এবং ম্যাটকাও। আচ্ছা, আর ইমার্জিং ভাইরাস কি জিনিস, এটা আমাদের জন্য পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা লাস্ট আমরা শিখে রাখি। তাহলে দেখো, কিছু কিছু ভাইরাস দেখা গেছে যে প্রাথমিক অবস্থায় তারা অন্য কোনো পোষক দেহে রোগ তৈরি করতো, মানুষের রোগ সৃষ্টি করতো না। সময়ের পরিবর্তনে বা বিবর্তনের সাথে সাথে বা যে কোনো প্রাকৃতিক কারণেই হোক, পোষক দেহ পরিবর্তন করে তারা দেখা গেল মানুষের দেহে বা মানব দেহে রোগ সৃষ্টি করা শুরু করে দিয়েছে। আগে চিন্তা করা হয়তো এটা মানুষের রোগ তৈরি করবে না, পরবর্তী শুধুমাত্র অন্য প্রাণীতে তৈরি করবে, অন্য পোষক দেহে। কিন্তু সময়ের বিবর্তনে দেখা গেল সেটা যে কোনো ভাবেই হোক মানুষের শরীরে প্রবেশ করে মানুষের রোগ তৈরি করা শুরু করে দিয়েছে। এই কারণে এই ভাইরাস গুলোকে বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস। যেমন এইচআইভি, এইচআইভির ক্ষেত্রে চিন্তা করা হতো এটা শুধুমাত্র বানরের রোগ তৈরি করবে। এই রোগটা বা এই ভাইরাসটা যে হচ্ছে গিয়ে বানর থেকে যে কোনো কারণে হোক মানুষের শরীরে চলে আসার পরে দেখা গেল মানুষেও সে এইচআইভি রোগ তৈরি করতে পারছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস। একইভাবে নোভেল করোনা ভাইরাস বা রেসপিরেটরি ট্র্যাক যে ইনফেকশন গুলো আছে, অনেক সময় চিন্তা করা হতো এটা হয়তো বাদুড়ে রোগ সৃষ্টি করবে, বাদুড়ের মধ্যে রোগ তৈরি করবে, মানুষের করার কথা না। কিন্তু ঠিকই দেখা গেল মানুষের মধ্যেও তারা কি করছে? রোগ সৃষ্টি করতে পারছে। এই জন্য এই ভাইরাস গুলোকে বলা হয়েছে ইমার্জিং ভাইরাস। ওকে, তাহলে ইমার্জিং ভাইরাসের উদাহরণ আমরা হচ্ছে কি কিভাবে দেখো, এইচআইভি, সার্স, নাইল ভাইরাস, ইবোলা ভাইরাস, করোনা ভাইরাস সব। তাহলে আমরা এটাকে মনে রাখি এভাবে, কিভাবে মনে রাখি? আমরা নেশা করোনা, তাই তো? তো তোমাকে নেশা করতে মানা করেছে, তাই না? ওকে, নাইল, ইবোলা, সার্স, এইচআইভি এবং নোভেল করোনা ভাইরাস। এই যে ভাইরাস গুলো আছে, এই ভাইরাস গুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলি ইমার্জিং ভাইরাস। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা সাব ভাইরাল সত্তাগুলো নিয়ে আলোচনা করলাম, আমরা হচ্ছে গিয়ে ভাইরাসের পার্ট গুলো নিয়ে আলোচনা করেছি, তারা কি কি রোগ তৈরি করতে পারে, কিভাবে রোগ তৈরি করতে পারে, সেই গঠনগুলো দেখলাম। এতক্ষণ তো আমরা অনেক কিছুই পড়ছি, তারপরে মনে কিছু প্রশ্ন থেকে যায়, তাই না? যে ভাইয়া, ভাইরাস গুলো সংখ্যা কিভাবে বৃদ্ধি করতে পারে, ভাইরাস গুলো কি কিভাবে মানুষকে আক্রমণ করতে পারে, ভাইরাসের দেখতে কিরকম, গঠন আকৃতি গুলো কেমন হতে পারে, তো এগুলো নিয়ে হচ্ছে কি এখন আমরা একটু ডিটেলস আলোচনা করতে পারি। তাহলে বইয়ে প্রথমে যে ভাইরাসটুকু নেওয়া আছে সেটা হচ্ছে যে খুব কমন একটা ভাইরাস, সেটাকে আমরা বলেছি টিটোফাস ভাইরাস। এই ফাজ মানে হচ্ছে টু ইট, ভক্ষণ করা, মানে যে ভাইরাস, এই জন্য এটাকে আরেকটা নাম বলা হয়, এটাকে বলা হয় ব্যাকটেরিওফাজ, যে ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে ফেলবে, ব্যাকটেরিওফাজ, যে ব্যাকটেরিয়াকে ভক্ষণ করতে পারছে। ওকে, তো এই টিটোফাস ভাইরাসের যখন আমরা গঠন দেখতে গেলাম, তখন দেখা গেল কি এটা দেখতে কিরকম, এর বডিতে দুইটা অংশ দেখা গেছে, একটা করে মাথা আর একটা হচ্ছে লেজ।
মাথা এবং লেজ। ওকে, এটা কি ধরনের ভাইরাস? এটা একটা ডিএনএ ভাইরাস। সহজ কথায় তাহলে হচ্ছে যে দ্বিসূত্রক ভাইরাস। ওকে, ডিএনএ ভাইরাস এবং দ্বিসূত্রক ভাইরাস। ওকে, তাহলে এই যে মাথা যে অংশটুকু দেখতেছি, মাথাটা দেখতে কিরকম? ষড়ভুজাকার, তাই না? ষড়ভুজাকার। এর মধ্যে 150টা হচ্ছে যে জিন পাওয়া গিয়েছে, 150টা জিন থাকবে। আর কি থাকবে এটার মধ্যে? 60,000 জোড়া নিউক্লিওটাইড থাকবে। টাইট থাকবে। ওকে, আর কি থাকবে? 2,000 ক্যাপসোমিয়ার থাকবে। এবং নিউক্লিক অ্যাসিডটা পুরাটুকু কিন্তু এই মাথার ভিতরেই থাকবে, এই যে অংশটুকুতে। এর বাইরে কি থাকে? এখানে একটা কলার থাকে, এই যে এই জায়গাটুকুতে একটা কলার দেখা যায় এখানে। দেখো এখানে একটা কলার পাওয়া যাবে, শার্টের কলারের মতো একটা কলার পাওয়া যেতে পারে। আর কি পাওয়া যাবে? এরকম একটা লেজ পাওয়া যাবে। লেজটা তোমরা যেটা দেখতেছো এটা অনেক লম্বা, কিন্তু লেজটা হচ্ছে ফাঁপা। এটার ভিতরে কোনো প্রকার কি নিউক্লিক অ্যাসিড নাই, লেজে এটা ফাঁপা, এটা ফাঁপা। এখানে কোনো ডিএনএ থাকবে না, ডিএনএ নাই, ডিএনএ থাকবে না। ওকে, আর কি থাকবে? লেজের নিচের দিকে অংশটুকু আমরা জানি এখানে কি থাকে, একটা বেস প্লেট থাকে, তাই না? বেস প্লেট থাকে। আর কি থাকে? কাটার মতো কিছু স্পাইক থাকে এবং স্পর্শক তন্তু থাকে, তাই না? বেস প্লেট থাকবে, স্পাইক থাকবে এবং স্পর্শক তন্তু থাকবে। এখানে কোনো প্রকার অন্য কোনো ম্যাটেরিয়ালস পাওয়া যাবে না। সো এই যে একটা স্ট্রাকচার, এটাকে আমরা বলেছি যে টিটুফাস ভাইরাস। এটা ব্যাঙাচি আকৃতি, তাই না? এই ভাইরাস কি করে? ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, করে ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে ফেলে। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে ব্যাকটেরিওফাস। একইভাবে আক্রমণ করার কারণে কি হচ্ছে, এই ভাইরাসটা নিজেও তার সংখ্যা বৃদ্ধি খুব দ্রুত গতিতে করতে পারে। তার কারণ হচ্ছে কি, আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে ভাইরাসের জন্য অবশ্যই কি পোষক দেহ লাগবে। পোষক দেহ ছাড়া তো ভাইরাসকে তুমি আইডেন্টিফাই করতে পারবে না। পোষক দেহ লাগবে হচ্ছে কি, এটা হচ্ছে যে বাধ্যতামূলক পরজীবী। এই বাধ্যতামূলক পরজীবী অবশ্যই পোষক দেহের মধ্যে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করতে হবে। তাহলে ভাইরাস তার সংখ্যা কিভাবে বৃদ্ধি করতে পারে? প্রায় দুই ভাবে বৃদ্ধি করতে পারে। একটা হচ্ছে লাইটিক পর্যায়ে, একটা লাইসোজেনিক পর্যায়ে। তাহলে খেয়াল করে দেখো, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হওয়ার দুইটা উপায়, একটা হচ্ছে লাইটিক চক্র, একটাকে বলা হচ্ছে লাইসোজেনিক চক্র। তাহলে লাইটিক চক্র কি জিনিস? প্রথম কথা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যে কোনো ভাইরাসকে আক্রমণ করার জন্য তার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গার নাম হচ্ছে রিসেপ্টর সাইট। এইটা তোমার মাথায় থাকতে হবে। যে কোনো ভাইরাস যে কোনো জায়গায় ঢুকে রোগ তৈরি করতে পারে না। যেমন তোমার শরীরে যদি করোনা ভাইরাস ঢুকে, করোনা ভাইরাসকে তোমার শ্বাসতন্ত্র বা শ্বাসনালীকেই আক্রমণ করতে হবে, সেটা যায় তোমার রক্তকণিকাকে আক্রমণ করতে পারবে না। আবার এইচআইভি ভাইরাস কি করবে? এইচআইভি ভাইরাস তোমার শ্বেত রক্তকণিকাকে আক্রমণ করবে, করে তোমার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করার ব্যবস্থা করবে। এই যে এক একটা ভাইরাস এক একটা জায়গায় যে আক্রমণ করে রোগ তৈরি করতেছে। হেপাটাইটিস ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস অথবা এ ভাইরাস, ই ভাইরাস তোমার যকৃত কোষকে আক্রমণ করবে, সে যে হার্টের কোনো কোষকে আক্রমণ করবে না বা ব্রেনে আক্রমণ করবে না। এই যে এই ঘটনাগুলো ঘটতেছে, তাহলে একটা ভাইরাস শরীরে ঢুকে কোন জায়গাতে যে সংখ্যা বৃদ্ধি করবে, কোন কোষকে ধ্বংস করবে, এইটা কিভাবে ঠিক করা হয়েছে? এইটা ঠিক করা হয়েছে রিসেপ্টর সাইটের উপর নির্ভর করে। অর্থাৎ প্রত্যেকটা ভাইরাসে কি থাকে? একটা নির্দিষ্ট রিসেপ্টর সাইট থাকে, যেই কোষের, অর্থাৎ যেই কোষকে আক্রমণ করবে সেখানে একটা রিসেপ্টর সাইট থাকে। তাহলে ভাইরাসটা যে কি করে, সেই রিসেপ্টর সাইটের সাথে যে অ্যাটাচ হয়ে যায়, সংযুক্ত হয়ে যায়, তারপরেই সে কি করতে পারে? আক্রমণ করে সেই জায়গায় রোগ সৃষ্টি করতে পারে, নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে। রিসেপ্টর সাইট না থাকলে কোনো ভাইরাস যে কোনো জায়গায় যে রোগ সৃষ্টি করতে পারবে না। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে খেয়াল করে দেখো, ভাইরাসের সংখ্যা বৃদ্ধির জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে লাইটিক চক্র। তাহলে এই যে রিসেপ্টর সাইট আছে পোষক দেহের মধ্যে, পোষক কোষ বা দেহ, সেখানে যে রিসেপ্টর সাইট আছে, সেই রিসেপ্টর সাইটে যে ভাইরাস প্রথমে কি হবে? সংযুক্তি হবে, রিসেপ্টর সাইটে সংযুক্তি হয়। রিসেপ্টর সাইটে সংযুক্ত হওয়ার পরে, অর্থাৎ আমরা বললাম যে হচ্ছে গিয়ে টিটুফাস ভাইরাস কি করবে? ইকোলাই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেছে। তাহলে টিটুফাস ভাইরাস প্রথমে ইকোলাই ব্যাকটেরিয়া রিসেপ্টর সাইটের সাথে সংযুক্ত হবে। সংযুক্ত হওয়ার পরে তারপর সে কি করবে? ফাস্ট ডিএনএ অনুপ্রবেশ করবে। তাহলে সে প্রথম যেটা করবে, রিসেপ্টর সাইটকে, তার যে সাইটে অ্যাটাচ হলো, অ্যাটাচ হওয়ার পরে মেমব্রেনটাকে কি করবে? বিদীর্ণ করার ব্যবস্থা করবে। তাহলে তার এই জন্য একটা এনজাইম দরকার হতে পারে। কোন এনজাইম? লাইসোজাইম।
লাইসোজাইম এনজাইম দিয়ে ইকোলাইয়ের ব্যাকটেরিয়ার গায়ে যে সেল ওয়াল ছিল সেই সেল ওয়ালটাকে সে ধ্বংস করে দিবে। তাহলে সেল ওয়ালটুকু ধ্বংস করার কারণে কি হচ্ছে, এরপরে যে সেল ওয়াল ধ্বংস করে দিল, এখন হচ্ছে গিয়ে টিটুফাস ভাইরাসের যে ডিএনএ টুকু ছিল না, সেই ডিএনএটা কোষের ভিতরে প্রবেশ করবে, ব্যাকটেরিয়ার কোষের ভিতরে। এইটাকে আমরা বলছি কি ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ। শুধুমাত্র ডিএনএটা ঢুকে যায় আর ক্যাপসিডটা বাইরে থেকে যায়, মানে ক্যাপসিডের তার দরকার নাই, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড প্রবেশ করা দিতে পারলেই তার কাজ শেষ। তাহলে টিটুফাস ভাইরাসের লেজের মধ্যে কি থাকে, এখানে একটা লাইসোজাইম এনজাইম থাকে। লেজের মধ্যে হচ্ছে যে একটা এনজাইম থাকে যেটার নাম হচ্ছে লাইসোজাইম এনজাইম। এই লাইসোজাইম এনজাইম সে কি করতেছে, খুব সহজ করেই কি করবে, লাইসোজাইম এনজাইমটুকু দিয়ে এই যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে ধ্বংস করে তার ডিএনএটাকে ভিতরে প্রবেশ করা দেয়। প্রোটিন নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা, তারপরে যেটা নেক্সট কাজ কি করবে, সে প্রতিলিপন করবে। এই যে ডিএনএ অণু ভিতরে প্রবেশ করলো, করার পরে ব্যাকটেরিয়ার কোষকে সে আক্রমণ করে সেই জায়গাতে প্রথমে সে যেটা করবে, ব্যাকটেরিয়ার কোষকে দখল করার ব্যবস্থা করবে। মানে ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোমটুকু আছে সেই ক্রোমোজোম যে দখল করে ফেলবে। দখল করে সে তার নিজের সুবিধা মতো কি করবে, ডিএনএ তৈরি করবে। যেহেতু টিটুফাস ভাইরাস ডিএনএ ভাইরাস, তাহলে সে ডিএনএ প্রতিলিপন করবে, প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশন করে তার ডিএনএ বানায় নিল। এখন ভাইরাসের মধ্যে কি শুধুমাত্র ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড আছে, ওখানে আরেকটা কি আছে, ক্যাপসিড লাগবে না? এই ক্যাপসিড বানানোর জন্য তাকে কোথায় যাইতে হবে বলতো, তার যাইতে হবে রাইবোজোমের ভিতরে। তাহলে নেক্সট টার্গেট হচ্ছে গিয়ে, সে তো ব্যাকটেরিয়া কোষকে দখল করলো, মানে ব্যাপারটা কি এরকম, আমার বাসায় তোমাকে ভাড়া থাকতে দিলাম, থাকার পর প্রথম তুমি হচ্ছে কি করলা, আমার ফ্ল্যাটে একটা রুম ফাঁকা ছিল, আমি তোমাকে থাকতে দিলাম, তুমি আসলা, থাকা শুরু করলা। কিছুদিন পরে দেখা গেল কি তুমি আমাকে বাসা থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করতেছো। তো একই রকম ভাইরাস কি করে, ব্যাকটেরিয়া প্রথমে ডিএনএ দখল করে, তারপর তার রাইবোজোম দখল করে। রাইবোজোম দখল করে সে এখন তার নিজের ইচ্ছা মতো কি করতে থাকবে, প্রোটিন বানাবে, অর্থাৎ ক্যাপসিড তৈরি করে নিবে। তাহলে যখন নিউক্লিক অ্যাসিড তৈরি করছে, প্রতিলিপন করছে, এরপরে ক্যাপসিড বানায় নিবে। এরপর নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড কি করবে, একসাথে সংযুক্ত করে নতুন ভাইরাস তৈরি করবে। এই অংশটুকুই। তাহলে প্রতিলিপনের পরে বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া, প্রোটিন বা ক্যাপসিড নিউক্লিক অ্যাসিড যোগ করলো, একত্রিত করলো, অ্যাসেম্বলি করলো। অ্যাসেম্বলি করার পর নেক্সট যেটা কাজ করবে, যেহেতু হচ্ছে কি নতুন ভাইরাস তৈরি হয়ে গেছে, এখন পোষক দেহকে ধ্বংস করে বাইরে চলে আসবে। ওকে, তাহলে নেক্সট স্টেপের নাম হচ্ছে ভাইরাসের মুক্তি। এই যে ধাপগুলো, তাহলে এখানে কি হচ্ছে, পোষক কোষকে ধ্বংস করে বাইরে চলে আসতেছে না? যেহেতু পোষক কোষকে ধ্বংস করে বাইরে চলে আসতেছে, এই জন্য এটাকে বলা হয় লাইটিক চক্র। লাইসিস থেকে আসছে, লাইসিস মানে ভেঙে ফেলা। তাহলে লাইটিক চক্রতে আসলে কি করা হবে, ভেঙে ফেলা হবে পোষক কোষকে। এইভাবে সে কি করতে পারে, 30 মিনিটে 300টার মতো ভাইরাস তৈরি করতে পারে। তাহলে 30 মিনিটে 300 ভাইরাস সৃষ্টি করার মতো তার ক্ষমতা আছে। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে চিন্তা করো কত র্যাপিডলি লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে পারে। আরেকটা যেটা, সেটা হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্রে আসলে কি হয়, লাইসোজেনিক চক্রে এটা হচ্ছে যে আমরা যেরকম গোয়েন্দা বই পড়তাম ছোটবেলায়, গোয়েন্দা বইয়ের মধ্যে পড়তাম স্লিপার সেল, অর্থাৎ হচ্ছে গিয়ে ঘাপটি মেরে যে বসে থাকবে অন্যের ঘরে, কিন্তু তার রূপ প্রকাশ করবে না। তো এখানে যেটা হয়, ভাইরাসটা ব্যাকটেরিয়া কোষের ডিএনএ এর ভিতরে বা ক্রোমোজোমের মধ্যে যে বসে থাকে, ওইটার ভিতরে সংযুক্ত হয়ে নতুন একটা রিকম্বিনেন্ট ডিএনএ এর মতো হচ্ছে গিয়ে ডিএনএ তৈরি করে, এবং সেই জায়গায় ঘাপটি মেরে বসে থাকে। যখন হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া তার সংখ্যা বৃদ্ধি করে, একই সাথে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হয়। তাহলে এটা খুব ধীর গতিতে আস্তে আস্তে হয়। ওকে, এখানে কি হয়, তাকে এনজাইম ব্যবহার করে, এনজাইম ব্যবহার করে সে কি করতেছে, নিউক্লিয়াস এবং লাইগেস, এই এনজাইম গুলো দিয়ে প্রথমে ডিএনএ কে কেটে ফেলবে, তারপরে সংযুক্ত হয়ে একটা স্ট্রাকচার তৈরি করবে। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে, যখন ব্যাকটেরিয়া আর ভাইরাস এর ক্রোমোজোম একত্রে যুক্ত হচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি প্রোফাজ। প্রোফাজ তৈরি করছে, এই প্রোফাজ তৈরি করে লাইসোজেনিক চক্রকে সে কন্টিনিউ করার ব্যবস্থা করে। এটাই হচ্ছে যে আরেকটা চক্র। তাহলে এই যে আমরা এখানে খেয়াল করে দেখছি, এটা হচ্ছে লাইটিক চক্র। ফার্স্টে কি করছে, অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টের পরে যে অ্যাটাচমেন্ট হইলো রিসেপ্টর সাইটে, তারপর হচ্ছে গিয়ে পেনিট্রেশন, ডিএনএ ভিতরে প্রবেশ করলো, করার পর হচ্ছে গিয়ে রেপ্লিকেশন হবে, ডিএনএ সংখ্যা বৃদ্ধি করবে, তারপর হচ্ছে গিয়ে প্রোটিন তৈরি করার ব্যবস্থা করবে। দেখো প্রোটিন আর হচ্ছে যে কি নিউক্লিক অ্যাসিড, তারপর এখন এগুলো হচ্ছে গিয়ে সংযুক্তি হবে, একসাথে অ্যাসেম্বলি করতেছে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড, তারপর সবশেষে যে লাইসিস করে বাইরে চলে আসতেছে। এই প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি, তাহলে এটা হচ্ছে গিয়ে লাইটিক চক্র। এটা হচ্ছে লাইটিক চক্র। এখানে 30 মিনিটে প্রায় 300 ভাইরাস সৃষ্টি হইতে পারবে। এটা টিটু ফাস যারা আসছে, এই ধরনের ফাস ভাইরাসের প্রতি লাইটিক চক্র দেখা যায়। আরেকটা যেটা, সেটা হচ্ছে কি লাইসোজেনিক, এটা ল্যামডা ফাস যেটা আছে, ল্যামডা ফাস,
ল্যামডা ফাস্ট ভাইরাসের ক্ষেত্রে এই অংশটুকু দেখা যায়, এখানে প্রতিবার মাত্র দুইটি করে কি ভাইরাস তৈরি হইতে পারে। ওকে, এবং এই যে ভাইরাসটুকু তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলি, প্রোফাজ। যে নামটুকু তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম, এটাকে আমরা কি বলি, প্রোফাজ সৃষ্টি করে, প্রোফাজ। সেই প্রোফাজ আসলে কি ঘটনা ঘটবে, সহজ হিসাব আমরা অলরেডি বলে ফেলেছি। সেটা হচ্ছে ধরো এইটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, এই ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম ছিল সেই ক্রোমোজোমের সাথে কি করছে, আমাদের এখান থেকে একটা টিটুফাস, এটা হচ্ছে যে সেই আমাদের ভাইরাস। এই ভাইরাস যখন এটাতে আক্রমণ করার ব্যবস্থা করবে, আক্রমণ করলে কি হচ্ছে, এটার ভিতরে একটা ডিএনএ ছিল, তাই না, বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ। এই ডিএনএটা এটার সাথে সংযুক্ত হয়ে যাবে। অ্যাটাচড হওয়ার ফলে কি ঘটনা ঘটতেছে, অ্যাটাচড হওয়ার পরে যেটা ঘটবে সেটা হচ্ছে এইখানে যে যে ভাইরাসটা তৈরি হচ্ছে, এই ভাইরাসে এই যে এইভাবে ঘাপটি মেরে এই অংশটুকু ভাইরাল হচ্ছে যে ডিএনএ, আর বাকি অংশটুকু ব্যাকটেরিয়াল ডিএনএ, এটা তৈরি করার যে ব্যবস্থা করলো, সেই ব্যবস্থাটুকুর কারণে কি হচ্ছে আলটিমেটলি আমার যে গঠনটুকু তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো প্রোফাস, সেটাকে আমরা বলবো প্রোফাস। তাহলে এই যে অংশটুকু তৈরি হলো এটাকে আমরা বলতেছি প্রোফাস। এই প্রোফাজের মাধ্যমে সে বসে থাকবে। এরপর এটা যখন সংখ্যা বৃদ্ধি করবে, সেও তখন কি করতে পারবে, সংখ্যা বৃদ্ধি করবে, অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষ বিভাজনের উপর এটাকে ডিপেন্ডেন্ট থাকতে হবে। ওকে, তাহলে খেয়াল করে দেখো লাইটিক এবং লাইসোজেনিক চক্রের আসলে পার্থক্য কি। লাইটিক এবং লাইসোজেনিক চক্রের যে পার্থক্য, সেই পার্থক্যটা কি, পার্থক্য হচ্ছে যে এখানে কি হচ্ছে, কি কি ঘটনা ঘটবে বলো তোমরা। গঠনগতভাবে এটা ফাস্ট ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি ঘটায়, আর ভাইরাল ডিএনএ অণু কি করতেছে, এখানে ব্যাকটেরিয়ার অণুর সাথে যুক্ত হয়ে যাবে, সংযুক্ত হওয়ার ব্যবস্থা হচ্ছে। এখানে বিদারণ বা লাইসিস, এটাকে আমরা যদি বলি লাইসিস, ব্যাকটেরিয়ার লাইটিক চক্রে ব্যাকটেরিয়াটা বিদারিত হয়, আর এখানে কোনো প্রকার বিদারণ ঘটে না। কাদের ক্ষেত্রে, এটা টি সিরিজ যুক্ত ফাজে এটা সব থেকে বেশি দেখা যায়, আর এটা ল্যামডা সিরিজ যুক্ত ফাজ ভাইরাসের মধ্যে লাইসোজেনিক চক্র দেখা যায়। এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখানে অনেকগুলো ভাইরাসের সৃষ্টি হয়, কিন্তু এখানে মাত্র দুইটা ভাইরাস সৃষ্টি হয়, এটা মনে রাখতে হবে। ওকে, আর কি হচ্ছে, এই যে প্রোফাজ গঠন, প্রোফাজ, এই প্রোফাজ গঠনটুকু মনে রাখতে হবে, এটা হচ্ছে লাইসোজেনিকে গঠিত হয়। প্রোফাজ মানে কি, যেখানে একই সাথে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কি ক্রোমোজোম বা ডিএনএ মিশ্রিত অবস্থায় থাকতেছে, সেটাই গঠনটাকে বলা হচ্ছে প্রোফাজ। ওকে, আর কি হচ্ছে, আক্রমণের যদি তীব্রতা দেখি আমরা, তাহলে লাইটিক চক্রে অনেক বেশি তীব্র, কারণ কোষ ধ্বংস করে বের হয়ে আসতেছে। আর লাইসোজেনিক চক্রে ঘাপটি মেরে বসে আছে, তাই সংখ্যা বৃদ্ধিও করতেছে না, রোগও সৃষ্টি করে না করে চুপচাপ ঘাপটি মেরে বসে আছে। তাহলে এটা হচ্ছে আক্রমণটা হচ্ছে মৃদু বা টেম্পারেট। ওকে, এই হচ্ছে কি আমাদের লাইটিক এবং লাইসোজেনিক চক্র, অর্থাৎ ভাইরাসের সংখ্যা বৃদ্ধি রেপ্লিকেটেড সাইকেল। ওকে, আচ্ছা, তাহলে আমাদের খুব সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি যে এই ভাইরাসটা কিছুদিন আগে সারা ওয়ার্ল্ডকে, সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে, এবং অনেক অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, যার কারণে এটাকে আমরা কি বলেছিলাম, প্যান্ডেমিক। তাহলে প্যান্ডেমিক কি জিনিস, এন্ডেমিক, প্যান্ডেমিক আর কি এপিডেমিক। তাহলে প্যান্ডেমিক হচ্ছে যেটা সারা ওয়ার্ল্ডে ছড়ায় পড়বে, সেটাকে আমরা বলবো প্যান্ডেমিক, তাই তো। আচ্ছা, এরকম একটা রোগ, সেটা হচ্ছে নোভেল করোনা ভাইরাস। এটা দেখতে হচ্ছে গোলাকার এবং আরএনএ ভাইরাস, এটা আমরা মনে রাখবো। এটা ছড়ায় আমরা জানি হাঁচি কাশির মাধ্যমে। লক্ষণের মধ্যে জ্বর থাকে, ড্রাই কাফ থাকে, রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসকষ্ট থাকতে পারে। এছাড়া পরবর্তীতে দেখা গেল নতুন ভ্যারিয়েন্টস এর মধ্যে লুজ স্টুলও হতে পারে। বেসিক্যালি সে কাকে টার্গেট করে, শ্বসনতন্ত্রকে তার টার্গেট করে। স্বাস্থ্যবিধি মেনে চলা, এটাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম আরটিপিসিআর দ্বারা। আর চিকিৎসা অনেকগুলো ওষুধ ইউজ করা হয়েছিল, অ্যাভিগান, রেমডিসিভির, ফ্যাভিপিরাপির। ওকে, তার অনেকগুলাই হয়তো কাজে লেগেছে, অনেকগুলো কাজে লাগেও নাই। ওকে, এই ছিল আমাদের মোটামুটি থিওরি পার্ট, অর্থাৎ আমরা ভাইরাস এর গঠন প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা হচ্ছে গিয়ে চলো প্রশ্ন সলভ করা শুরু করে ফেলি। তাহলে প্রথম প্রশ্ন দেখো, একটা প্রশ্ন এসেছে, টোবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলা হয়। টোবাকো মোজাইক ভাইরাসের যে প্রোটিন আবরণ ছিল, সহজ কথা একই তো জিনিস, প্রোটিন আবরণকে ভাইরাসে কি বলবো তোমরা, ক্যাপসিড বলবা। ওকে, তাহলে এটা কি ক্যাপসিড। ক্যাপসোমিয়ার কি, ক্যাপসোমিয়ার হচ্ছে ক্যাপসিডের যে একক গুলা ছিল সেটাকে বলা হয় ক্যাপসোমিয়ার। ভিরয়েড কি জিনিস, ভিরয়েড হচ্ছে গিয়ে কি বৃত্তাকার আরএনএ ভাইরাস, যেটা উদ্ভিদ দেহে রোগ তৈরি করে। আর গ্লাইকোপ্রোটিন লিপিড গ্লুকোজ এবং প্রোটিনের সমন্বয়ে আবরণ সৃষ্টি হতে পারে, সেটাকে অনেক সময় আমরা গ্লাইকোপ্রোটিন বলতে পারি। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে ক্যাপসিড। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। দেখো কোশ্চেন কি এসেছে, জেনেটিক উপাদানকে সুরক্ষাকারী ভাইরাসের
প্রোটিন আবরণকে কি বলা হয়? একই কথা, জেনেটিক উপাদান মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, মানে ডিএনএ অথবা আরএনএ। এটাকে সুরক্ষা দিবে কে বাইরে থেকে? প্রোটিন আবরণ। সেই প্রোটিন আবরণকে আমরা কি বলি? ক্যাপসিড বলি। ওকে, তাহলে খেয়াল করো, দেখো অ্যান্সার কিন্তু একই, এটা অ্যান্সার হচ্ছে ক্যাপসিড। ওকে, ক্যাপসোমিয়ার আমরা হচ্ছে ক্যাপসিডের একক, এটা আমরা বলবো না। আর ভিরিয়ন কি? সংক্রমণক্ষম কি ভাইরাসের কণাকে বলা হয় ভিরিয়ন। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্যাপসিড। ওকে, নেক্সট কোশ্চেন দিয়েছে, সার্স, ইবোলা এবং নোভেল করোনাকে কি ধরনের ভাইরাস বলা হয়? টিপুলা ইরিডিসেন্ট, টি2 অ্যাডেনো হার্পিস সিমপ্লেক্স এবং ইমার্জিং। অলরেডি আমরা আলোচনা করেছি, সার্স, ইবোলা, নোভেল করোনা এগুলো হচ্ছে গিয়ে অন্য কোনো প্রাণী দেহ থেকে পরবর্তীতে পোষক দেহ পরিবর্তন করে মানুষের রোগ তৈরি করার সৃষ্টি করেছে। এই জন্য এদেরকে আমরা কি বলেছি? ইমার্জিং ভাইরাস। সো এটা ইমার্জিং ভাইরাস হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা বলেছিলাম নেশা করোনা, তাই না? এটা দিয়ে মনে রাখতে পারি। নাইল, ইবোলা, সার্স, এইচআইভি এন্ড নোভেল করোনা। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন এসেছে, পোষক কোষের কোথায় ভাইরাসের প্রোটিন যুক্ত হয়? ভাইরাসের প্রোটিন পোষক কোষে, যে পোষক দেহে একটু আগে তোমাদেরকে বলাছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটার নাম কি? নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন, রিসেপ্টর সাইট। ডেফিনেটলি রিসেপ্টর সাইট। রিসেপ্টর সাইটে অ্যাটাচমেন্ট না হলে তো কি করবে না, রোগ সৃষ্টি করতে পারবে না। এই জন্য এটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। ওকে, রিসেপ্টর সাইট, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ভাইরাস আলিম স্যারের বইয়ে দেখবে লেখা আছে, আলিম স্যারের বইয়ে ভাইরাস যে যখন যখন সংখ্যা বৃদ্ধি করে তখন যে কম্পার্টমেন্টটাকে ইউজ করে সেটা কোনটা? রাইবোজোম ইউজ করে। কোষের রাইবোজোম কে ব্যবহার করে করে লাইটিক চক্র সম্পূর্ণ করে। মানে এই জায়গাটুকু দখল করা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন দিয়েছে, ভাইরাসের গাঠনিক উপাদান কি কি? আমরা অলরেডি জানি ভাইরাসের গাঠনিক উপাদান কি কি, নিউক্লিয় প্রোটিন। তার মানে হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকবে। খুবই সহজ প্রশ্ন। ওকে, তামাক গাছের মোজাইক রোগের ভাইরাসকে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি হিসেবে উল্লেখ করেন কে? ওকে, তাহলে অ্যাডলফ মায়ার, ওয়াল্টার রিড, বিজারিং এবং এডওয়ার্ড জেনার। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে মার্টিস বিজারিং। উনি সর্বপ্রথম যে বিজ্ঞানী আইভানোভস্কি তো হচ্ছে কি করছে, ক্যালাসিত করছে, কিন্তু নামটা বলতে পারে না, যেটা টিএমভি ভাইরাস। এই যে টিএমভি ভাইরাস, এই কথাটুকু সবার প্রথম উল্লেখ করছে কে? বিজ্ঞানী মার্টিনাস বেজারিং। বেজারিং হচ্ছে কি এটা উল্লেখ করেছে, টিএমভি হিসেবে উল্লেখ করেন কে? তাহলে একদম ফার্স্ট স্লাইড যেটা, সেই স্লাইডটুকু নিয়ে আমরা একটু ডিটেলসে চলে যাব, যেটা সেটা হচ্ছে যে টিএমভি কে উল্লেখ করার ব্যবস্থা করছে বিজারিং। একদম শুরুতে আমরা পড়েছিলাম, সেটার সাথে আমরা অ্যাড করে দিই। ওকে, এবং ভাইরাসের নাম প্রবর্তন করেন। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা অংশ আমাদের দেখো কোশ্চেন থেকে খুব চমৎকার করে চলে আসলো। আচ্ছা, তারপরে কোশ্চেন এসেছে, নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড নিয়ে গঠিত সংক্রমণক্ষম ভাইরাল কণাকে। একই কথা, ভাইরাসের কণা যখনই বলা হয়েছে তখন এটার উত্তর কি? ভিরিয়ন। ভিরয়েড কি? বৃত্তাকার আরএনএ অণু, যেটা উদ্ভিদ দেহে রোগ তৈরি করবে। এটা হচ্ছে যে বৃত্তাকার আরএনএ ভাইরাস, যা উদ্ভিদে রোগ তৈরি করবে। ওকে, প্রিয়ন কি জিনিস ছিল? শুধুমাত্র কি প্রোটিন আবরণযুক্ত ভাইরাস, প্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাস যা প্রাণীদেহে রোগ তৈরি করবে। ওকে, আর নিউক্লিক অ্যাসিড এটা হচ্ছে সংক্রমণ ক্ষমতাবিহীন। এটা কোনো রোগ তৈরি করতে পারবে না। সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট একটা কোশ্চেন দিচ্ছে, কোনটা নগ্ন আরএনএ ভাইরাস? কোনটা নগ্ন আরএনএ ভাইরাস? তাহলে খেয়াল করে দেখো, আমাদের এখানে অ্যান্সার কি হবে? নগ্ন আরএনএ ভাইরাস, ভিরয়েড, প্রিয়ন, টি2 ব্যাকটেরিওফাজ, ল্যামডা ভাইরাস। এখান থেকে একটু আগে যেটা বলছিলাম তোমাদেরকে, এটা হচ্ছে যে বৃত্তাকার আরএনএ ভাইরাস। নগ্ন মানে যেটার মধ্যে কোনো প্রকার এনভেলপ নাই, তো নগ্ন আরএনএ ভাইরাস যেটা হচ্ছে যে উদ্ভিদ দেহে রোগ তৈরি করে, সেটার নাম হচ্ছে ভিরয়েড, সেটার নাম হচ্ছে ভিরয়েড। ওকে, আচ্ছা,
তারপরে কোশ্চেন এসেছে নিচের কোনটা আরএনএ ভাইরাস? ওই যে আমরা প্রথমে পড়ে ফেলেছিলাম কি, টিটুর ভাই টিপু কি ফ্রান্স হতে ভ্যানিলা এলো। তাহলে টিটুর ভাই টিপু যদি আমরা মনে রাখি তাহলে হচ্ছে কি, খেয়াল করে দেখো, টিটুর ভাই টিপুর মধ্যে টিটু ফার্স্ট ছিল, তার ভাই হচ্ছে গিয়ে টিপু ছিল মানে টিআইভি ছিল, তাহলে আর কি ভ্যাকসিনিয়া, তাই না? ফ্রান্স হতে কি ভ্যানিলা, ফ্রান্স হতে ভ্যানিলা এলো। তাহলে এই তিনটা কিন্তু হচ্ছে যে বেসিক্যালি কি ডিএনএ ভাইরাস। তাহলে বাকি থাকে কোনটা? একটা, সেটা হচ্ছে এইচআইভি। তাহলে এটা হচ্ছে গিয়ে আরএনএ ভাইরাস, বাকি তিনটাই হচ্ছে গিয়ে আমাদের ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস। ওকে, আচ্ছা। তারপরে প্রশ্ন, কোনটি ডিএনএ ভাইরাস? একই রকম, হেপাটাইটিস বি, সি, এ, ডি, এইগুলো যতগুলো আছে এর মধ্যে হচ্ছে যে ডিএনএ ভাইরাসের মধ্যে পড়ছিলাম না, টিটুর ভাই, ভাইয়ের মধ্যে ছিল কি ভ্যারিওলা, আর একটা হচ্ছে হেপাটাইটিস বি। তাহলে হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে একটা ডিএনএ ভাইরাস, আর বাকি যতগুলো আছে হেপাটাইটিস এর সব হচ্ছে আরএনএ ভাইরাস, বাকি সব হচ্ছে আরএনএ ভাইরাস। ওকে, আচ্ছা। এই বি ভাইরাসকে আরেকটা বলা হয় হেপাডনা ভাইরাস, হেপাডনা ভাইরাস বলা হয়। তোমার বই অনুযায়ী দেখবা লেখা আছে হেপা ডিএনএ, আমরা হেপাডনা ভাইরাস বলতে পারি। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন দিয়েছে কোনটা সূত্রাকার ভাইরাসের উদাহরণ? সূত্রাকার ভাইরাস আমরা যতগুলো ক্লাসিফাই করেছিলাম তার মধ্যে একটা পড়েছিলাম সিলিন্ড্রিকাল, সিলিন্ড্রিকাল পড়েছিলাম ইবলিস, সিলিন্ড্রিকালের আরেকটা অপশন দেওয়া ছিল হচ্ছে সূত্রাকার, ইবলিস মানে হচ্ছে ইবোলা, সিলিন্ড্রিকাল, সিলিন্ড্রিকালের আরেকটা পার্ট হচ্ছে সূত্রাকার, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে ইবোলা, ইবোলা ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, এইচআইভি ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি পাওয়া যাবে? এইচআইভি ভাইরাস কি ধরনের ভাইরাস, ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস? একটু আগে পড়েছে এইচআইভি ভাইরাস একটা আরএনএ ভাইরাস। তাহলে আরএনএ ভাইরাসের সূত্র কেমন হয়, এক সূত্রক নাকি দ্বিসূত্রক? ইউজুয়ালি আরএনএ ভাইরাস এক সূত্রক। তাহলে খেয়াল করে দেখো, ফার্স্ট কথা, এটা আরএনএ ভাইরাস এক সূত্রক নাকি দ্বিসূত্রক? এটা এক সূত্রক ভাইরাস। দ্বিসূত্রক গুলো কোনটা কোনটা ছিল? রিয়া ভাইরাস আর হচ্ছে ধানের বামন রোগ। ওকে, আচ্ছা। তারপরে দেখো আরেকটা আবার কোশ্চেন দিয়েছে, সংক্রমণক্ষম ভাইরাস কণাকে কি বলা হয়ে থাকে? কণা মানে হচ্ছে কি ভিরিয়ন, তাই না? সংক্রমণক্ষম ভাইরাস কণা হচ্ছে ভিরিয়ন। ওকে, আরেকটা লাস্ট কোশ্চেন মনে চলে এসেছে আমাদের, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম কার্যকর হয় কোনটির ক্ষেত্রে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আজকের দিনের প্রথমে আমরা হচ্ছে কি ভাইরাসের এনজাইম পড়ানোর সময় এটা নিয়ে আলোচনা করেছি। তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কোথায় পাওয়া যাবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পাওয়া যাবে এইচআইভি ভাইরাসে, এইচআইভি ভাইরাসে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে পাওয়া যাবে নিউরো অ্যামিনিডেজ, আর টিটু ব্যাকটেরিয়াতে পাওয়া যাবে কি লাইসোজাইম, এখানে পাওয়া যাবে লাইসোজাইম। ঠিক আছে, তাহলে এইচআইভি তে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পাওয়া যাবে। তো এই ছিল আমাদের আজকে অণুজীব চ্যাপ্টারের ফার্স্ট লেকচার, যেটা সেটা হচ্ছে গিয়ে অংশটুকু নিয়ে আমরা আলোচনা করলাম ভাইরাস, এবং হচ্ছে গিয়ে ভাইরাসের গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করলাম, প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, এবং এটার উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সকলেই লেকচারটি খুব ভালো মতো সম্পন্ন করতে পেরেছো এবং পড়াগুলোকে বুঝতে পেরেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ।